একটা দিয়েছে হলো এই এনসিইআরটি বই দিয়েছে, আর একটা দিয়েছে হলো সায়েন্স ফর 9th ক্লাস পার্ট 2 কেমিস্ট্রি। আমাকে একই দিয়েছে মঞ্জিত করে। ঠিক আছে, এনসিইআরটি আপাতত পড়া হোক, তারপরে এনসিইআরটি শেষ করে অন্য আমরা দেখবো, অসুবিধার কিছু নেই, আমি তো ডিটেইলেই পড়াচ্ছি। তাহলে কি এনসিইআরটি এর বইটাই বের করব? হ্যাঁ, আপাতত এনসিইআরটি দেখ, তারপরে আমরা আবার রিভিশন মারবো, তখন অন্য বইগুলোর ছবি আমাকে একটু পাঠাবি, তাহলে আমি সেগুলো একবার দেখে নেবো। এনসিইআরটিটা আমার কাছে আছে, ওটাই আপাতত ফলো করছি, তারপরে দেখা যাবে। তো আমরা আজকে স্টার্ট করছি। আমাদের একটু নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব আছে, আমি নেটওয়ার্কটা জিও ফাইবারটা আমার খারাপ হয়েছে, লোক এসছে অবশ্য। এক মিনিট দাঁড়া, এক মিনিট। একটা কথা তো শোনা যাচ্ছে না। দাঁড়া, হ্যাঁ এইবার শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো আগের দিনকার আমরা পড়ালাম হচ্ছে আচ্ছা ঠিক আছে, আগের দিনকার আমরা এই চ্যাপ্টারটা কি বলে, ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস, এটার আমরা পার্ট 1 যেটা, সেটা ফার্স্ট ক্লাসটা আমরা করিয়েছি, দেখেছিস যে আমি ফার্স্ট ক্লাসটা পিডিএফ পাঠিয়েও দিয়েছি, তার ভিডিও পাঠিয়ে দিয়েছি। এক মিনিট, কেউ এসছে। আচ্ছা, তো ওই যে জিও ফাইবার সারাতে এসছে, ওরা আসছে বারবার, এদিক ওদিক খোঁচাখুচি করছে। তো আজকে আমরা কি করব, আজকে আমরা দেখ, যে আমি তো আগের দিনকারই বলেছিলাম ক্লাসে যে আমাদের স্টেট আছে কতগুলো, স্টেটস অফ ম্যাটার, সেটা হচ্ছে তোর সলিড, লিকুইড আর গ্যাস, এই তিনটে। তো এই তিনটে মেনলি তিনটে, এছাড়াও আরো দুটো স্টেটের কথা আমি আজকে বলবো, সেটা তো আছেই। তো এদের কিছু ক্যারেক্টারিস্টিক্স এবং তার জন্য কিছু অ্যাক্টিভিটি রিলেটেড টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সলিড, লিকুইড, গ্যাস, অ্যান্ড সব থেকে গুরুত্বপূর্ণ, অ্যান্ড কি করব না, চেঞ্জ অফ স্টেট, এই ব্যাপারটা আজকে মেনলি পড়তে হবে। সলিড, লিকুইড, গ্যাস, তাদের তো প্রপার্টিগুলো তো আরো ডিটেলে আমরা ডিসকাস করব। মলিকিউলার লেভেল যেটাকে বলে, মলিকিউলার লেভেল প্রপার্টি, খুব ইন্টারেস্টিং ব্যাপার, মলিকিউলার লেভেল প্রপার্টি। এমনি সাধারণ
সলিড লিকুইড গ্যাস নয়, আরও কিছু আর কি এক্সট্রা কিছু আর কি করতে হবে। অ্যাক্টিভিটি, তার উপরে অ্যাক্টিভিটি রয়েছে যে সলিডের সাবস্ট্যান্সগুলো কেমন হয় বা লিকুইড সাবস্ট্যান্সগুলো কেমন হয়, গ্যাসিয়াস সাবস্ট্যান্সগুলো কেমন হয়, তাদের উপরে অ্যাক্টিভিটি আমাদের সবসময় ফেভারিট। অ্যাক্টিভিটির উপরে কোশ্চেন দেয়, তো অ্যাক্টিভিটি আমরা আগেও দিনকার ক্লাসে বেশ কয়েকটা অ্যাক্টিভিটি নিয়ে ডিসকাস করেছি। তো আজকেও ভীষণ ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার যে বেশ কিছু আমরা অ্যাক্টিভিটি নিয়ে ডিসকাস করব, এবং শুধু তাই নয়, চেঞ্জ অফ স্টেট মানে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, এগুলো যখন হতে যাবে তখন ঠিক এক্স্যাক্টলি কীরকম সলিডের ভিতরকার মলিকুলসগুলোর কীরকম চেঞ্জ হয়, ভিতরকার ব্যাপার স্যাপার নিয়ে আমরা ডিসকাস করবো। আর ভেপোরাইজেশন, ইভাপোরেশন, এই সমস্ত ব্যাপার নিয়েও আজকে আমরা ডিসকাস করবো। তো ক্লাসে টোটালটা ডিসকাস করার পরেই কিন্তু চ্যাপ্টারটা ম্যাক্সিমামই শেষ হয়ে যাবে। তারপরে আমরা এই চ্যাপ্টার পরে কোশ্চেন অ্যান্সার ইত্যাদি ইত্যাদি বা রেফারেন্স বুক সেই সব নিয়ে আমরা আলোচনা করব, রেফারেন্স কোশ্চেন নিয়ে আলোচনা করব। কিন্তু আপাতত প্রথমে দেখ যে আমরা আজকে ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি না, সলিড লিকুইড গ্যাস তো আমরা জানি যে তিনটে স্টেট রয়েছে ম্যাটারের, কিন্তু আরো দুটো স্টেট, টু মোর স্টেটস অফ ম্যাটার, কিন্তু আরো দুটো স্টেট রয়েছে ম্যাটারের সলিড লিকুইড গ্যাস ছাড়াও, এবং সেগুলো কি এবং সেগুলো সম্পর্কে এনসিইআরটির বই একদম শেষের দিকে ডিসকাস করেছে, তো একটু আমি আগের দিকে ডিসকাস করছি সেগুলো সম্পর্কে। তো এই যে দুটো স্টেট সলিড লিকুইড গ্যাস বাদ দিয়ে যে আরো দুটো স্টেটের কথা বলছি, তার মধ্যে ফার্স্ট স্টেটটা, সেই স্টেটটা হচ্ছে প্লাজমা স্টেট। তো একটু অন্যরকম। তো প্লাজমা স্টেটটার ব্যাপারটা কি আমরা একটু ডিটেলে লেখা আছে এবং সেটা নিয়ে আমি একটু ডিসকাস করছি, একটু আলোচনা করছি। যদি না বুঝতে পারিস তাহলে আমাকে বলবি, কিন্তু এটা এত ডিটেলে নেই, এটা হচ্ছে অ্যাডেড ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন। তো প্লাজমা স্টেট কি না, এখানে যে পার্টিকেলসগুলো থাকে, এই প্লাজমা স্টেটের মধ্যে যে পার্টিকেলসগুলো থাকছে, সেই পার্টিকেলগুলো কিন্তু কি না হাইলি এনার্জেটিক পার্টিকেল, খুব এনার্জি, এবং এরা কি ফর্মে থাকে না আয়োনাইজড গ্যাস। এরা গ্যাসিয়াস স্টেটেই থাকে, কিন্তু পুরোপুরি যে গ্যাস বলতে আমরা যে গ্যাস বুঝি সেই গ্যাস নয়, দে আর আয়োনাইজড গ্যাস, তাদেরকে আয়োনাইজড গ্যাস বলে। দিস পার্টিকেলস আর ইন দ্য ফর্ম অফ আয়োনাইজড গ্যাস। এখন আয়োনাইজড গ্যাস বলতে কি বোঝায়? আয়োনাইজড গ্যাস মানেটা কি? আয়ন কথাটার মানে কি? আয়ন কথাটার মানে হচ্ছে যে সেটা পজিটিভলি অর নেগেটিভলি চার্জ, তাকে বলে আয়ন, নিউট্রাল নয়। আয়ন মানে হচ্ছে যার উপরে পজিটিভ বা নেগেটিভ চার্জ থাকবে, এরকম একটা গ্যাস মলিকিউল যার উপরে কিনা পজিটিভ বা নেগেটিভ চার্জ রয়েছে, এরকম যদি থাকে তাহলে সেই সমস্ত পার্টিকেলগুলো যে স্টেট, এবং হাই এনার্জেটিক পার্টিকেল, ফাস্ট মুভিং সুপার এনার্জেটিক, এই যে কথা লেখা আছে সুপার এনার্জেটিক, সুপার মানে হাই এনার্জেটিক। তো ফ্লুরেসেন্ট বাল্ব অ্যান্ড দ্য নিয়ন সাইন বাল্ব, এরকম অনেক আছে যেগুলো কিনা নিয়ন টিউব, এরকম দেখবি যে দোকানের নাম লেখা থাকে, এরকম কিছু সরু সরু টিউব লাইট দিয়ে দোকানের নাম লেখা থাকে, নিয়ন সাইন ওগুলোকে বলে। তো নিয়ন গ্যাস কিন্তু ওর মধ্যে থাকে ইনসাইড দ্য ফ্লুরেসেন্ট টিউব, দেয়ার ইজ হিলিয়াম গ্যাস অর ইন সাম আদার গ্যাসেস, এই গ্যাসগুলো থাকে, হিলিয়াম গ্যাস, নিয়ন গ্যাস, এবং এই গ্যাসগুলো কিন্তু আয়োনাইজড হয়, এবং যখন তার মধ্যে দিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি ফ্লো করে, আয়োনাইজড হয় এবং ইলেকট্রিক্যাল এনার্জি ফ্লো করে, এবং সেগুলো কিন্তু গ্লো করে, এবং তার মধ্যে যে পার্টিকেলসগুলো থাকে সেগুলোই হচ্ছে প্লাজমা স্টেটের পার্টিকেল ইনসাইড দ্য বাল্ব অর টিউব। আমি তোকে একটা বিষয়টা একটু ডিটেলে দেখাই, একটু তাহলে বুঝতে পারবি। তো আমি এখানে একটু ছবি এঁকে একটু ডিটেলে দেখাচ্ছি যে কীরকম ব্যাপারটা, দেখ, একটু দেখে নে, তাহলে প্লাজমা স্টেট সম্পর্কে ভীষণ ভালো ধারণা হবে। তো প্লাজমা স্টেটটা কি
আমরা এরকম একটা টিউব নিয়েছি, টিউবটা আঁকছি, সোজা হবে না, টিউবটা বাঁকা চোরাই, এটা অ্যাকচুয়ালি সোজা, এরকম এরকম টিউব, এদিকে একটা ইলেকট্রোড, এদিকে একটা ইলেকট্রোড আছে এবং এগুলো জোড়া আছে তার দিয়ে জোড়া আছে, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ এন্ডে এর মধ্যে কিন্তু গ্যাস রাখা রয়েছে, গ্যাস, সেটা হিলিয়াম গ্যাস হতে পারে বা নিয়ন গ্যাস হতে পারে, এইসব গ্যাস রাখা রয়েছে। তো যখন আমি সুইচ অন করব 10,000 ভোল্ট অনেক হাই এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জি পাঠাবো, তখন কিন্তু দিস গ্যাসেস আর কনভার্টেড ইনটু আয়ন্স and this is the plasma state আয়ন হয়ে যাবে, এরকম টিউবের ভিতরের যে গ্যাসটা সেটা কিন্তু আয়নে কনভার্ট হয়ে যাবে, এটাই হচ্ছে প্লাজমা স্টেট। এর ভিতরে যে গ্যাসগুলো সেগুলো কিন্তু এরকম ধরনের আয়নে কনভার্টেড হয়ে যাবে। হাই এনার্জি, তোমাকে হাই ইলেকট্রিক্যাল এনার্জি পাঠাতে হবে, হাই ইলেকট্রিক্যাল এনার্জি তুমি যদি পাঠাও তাহলে সেখানে কিন্তু এই যে টিউবটা রয়েছে এই টিউবের মধ্যে কিন্তু গ্যাসটা আয়নাইজড হবে। তো আমরা এখানে দেখছি যে the sign bar there is a neon gas that is charge electrical energy flows through it, the charging up creates the plasma glowing the inside the tube, the plasma glows with a special color depending upon the nature of the gas. হিলিয়াম গ্যাসের জন্য একরকম কালার, নিয়ন গ্যাসের জন্য আরেকরকম কালার, বিভিন্ন রকমের কালার হয়। তো এখানে কিন্তু অন্য অন্য জায়গায় মানে সান বা স্টারের মধ্যেও কিন্তু এরকম গ্লো দেখা যায়, তার মধ্যেও প্লাজমা স্টেটের পার্টিকেল থাকে, কিন্তু ওখানে কিন্তু হাই টেম্পারেচারের জন্য কিন্তু প্লাজমা স্টেটটা গ্লো করে। হাই টেম্পারেচার 6000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সানের মধ্যে থাকে এবং সেখানে কিন্তু প্লাজমা পার্টিকেল থাকে। আর আমরা নর্মালি এখানেও কিন্তু প্লাজমা পার্টিকেল তৈরি করতে পারি, যেটা উপরে লেখা রয়েছে যে আমরা এখানে কিন্তু একটা টিউবের মতো এরকম তৈরি করতে পারি যেটা প্লাজমা স্টেটকে মিন করবে, আর নিচেরটা হচ্ছে হাই টেম্পারেচারেতেও করা যেতে পারে যেটা কিনা প্লাজমা স্টেটটাকে মিন করবে। প্লাজমা স্টেট নিয়ে আমি তোকে বললাম, প্লাজমা স্টেট নিয়ে যেটা তুই মনে রাখবি, এটা একটা সিম্পল গ্যাসের মতোই, কিন্তু আয়োনাইজড কন্ডিশনে যদি গ্যাস থেকে যায়, আয়োনাইজড কন্ডিশনে যদি গ্যাস থাকে তাহলে সেটা কিন্তু এটা প্লাজমা স্টেটকে ডিফাইন করে। এবারে আরো একটা স্টেট যেটার কথা আমরা বলবো, আমি বলেছি যে 5টা স্টেট। আচ্ছা, এখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে। এনিওয়ে, তো in 1900 Indian physicist Satyendranath Bose has done some calculations around the fifth nature or fifth state of matter. আমরা তো সলিড লিকুইড গ্যাস প্লাজমা চারটে তো অলরেডি বলেইছি, তাহলে ফিফথ স্টেট 5 নম্বর স্টেট সেটা কিন্তু বোস এবং আইনস্টাইন, অ্যালবার্ট আইনস্টাইন মিলিয়ে কিন্তু নিউ স্টেট অফ ম্যাটার, তাকে বলা হচ্ছে বোস আইনস্টাইন কন্ডেনসেট বা বিইসি, বোস আইনস্টাইন কন্ডেনসেট। এটা কিন্তু খুবই গ্যাসকে যদি আমরা খুবই এক্সট্রিমলি লো টেম্পারেচারে যদি নিয়ে যাই, লো ডেন্সিটি হয়ে যায়, অ্যাবাউট 100,000 দ্য ডেন্সিটি অফ দ্য নর্মাল এয়ার টু সুপার লো টেম্পারেচার, খুবই যদি গ্যাসকে অনেক কম টেম্পারেচারে নিয়ে যাই, প্লাজমা হচ্ছে অনেক বেশি টেম্পারেচারে নিয়ে যায়, অনেক হাই টেম্পারেচারে, আর এটা হচ্ছে ভীষণ ভীষণ যদি কম টেম্পারেচারে নিয়ে যায় তাহলে তার ডেন্সিটি ভীষণ লো হয়ে যায়, ওটা একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক শো করে, ওটাই হচ্ছে বোস আইনস্টাইন কন্ডেনসেট। তো যাকে আমরা সামান্য একটু জেনে রাখতে হয় এই ফিফথ স্টেট অফ ম্যাটার বোস আইনস্টাইন কন্ডেনসেট এটা, আর ফোর্থ স্টেট অফ ম্যাটার সেটা হচ্ছে প্লাজমা, আর বাকি তিনটে তো সলিড লিকুইড গ্যাস, এগুলো তো অলরেডি আমরা জেনেই এসেছি। তো আমরা তাহলে ছোট্ট করে একটু বলে দিলাম যে প্লাজমা স্টেট কোনটা আর বোস আইনস্টাইন কন্ডেনসেট। আমাদের যে নর্মাল স্টেটগুলো আছে সেই স্টেটই, প্লাজমা স্টেট মানে হচ্ছে আরো বেশি হাই টেম্পারেচারে নিয়ে যাবে গ্যাসকে, তখন সে গ্যাস আয়নাইজড হয়ে যাবে।
আর বোস আইনস্টাইন কনডেনসেট হচ্ছে ওকে অনেক লো টেম্পারেচারে নিয়ে আসবো, যখন ডেনসিটি একেবারে ডিক্রিজ করে যাবে, ভেরি ভেরি লো টেম্পারেচারে আমি নিয়ে আসবো, তো সেটা বোস আইনস্টাইন কনডেনসেট। এটা একটা হাই টেম্পারেচারের দিকে, একটা লো টেম্পারেচারের দিকে, এইটাই ডিফারেন্স আর কি। লো টেম্পারেচার নিয়ে গেলে কিরকম দেখতে হয়, বাঁ দিকের একটা ছবি রয়েছে, গ্যাসগুলো আস্তে আস্তে লো টেম্পারেচারে তার অদ্ভুত টাইপের একটা লিকুইড স্টেট টাইপের হয়ে যায়। তো এ নিয়ে আমাদের কিছু বলার নেই, কারণ আমার ডিটেলে আমাদের কিছুই জানা নেই। তো এগুলো নিয়ে ডেভেলপমেন্ট হচ্ছে, আরও সবাই নিয়ে আলোচনা করছে, এইসব নিয়ে পড়াশোনা চলছে। তো যথাসময়ে আরও বেশি বেশি কিছু জানতে পারবি, আরও উঁচু ক্লাসে পড়তে পারবি। তো হ্যাঁ বল। হ্যাঁ, আমি বলছিলাম যে এই যে স্লাইম, গাম, গ্লিসারল এগুলো সব কি বোস আইনস্টাইন স্টেটের মধ্যে, কনডেনসেট স্টেটের মধ্যে পড়ে? বোস আইনস্টাইন কনডেনসেটের মধ্যেই ওটা। আচ্ছা, লো টেম্পারেচারে গ্লিসারলটা কিসের ব্যাপার? গ্লিসারলটা কি হয় গ্লিসারল দিয়ে? আমি শুনতে পাচ্ছি না ভালোভাবে, বল বাবা। হ্যাঁ, গ্লিসারল মানে গ্লিসারল হয় না, অ্যালকোহল গ্লিসারল, ওই গ্লিসারলটা কি জিনিস? মানে জলের তলায় যেটা থাকে, মানে জলের তলায় থাকে না, জলে ডিজলভ করে যায়। গ্লিসারল জলে ডিজলভ করে যায়, গ্লিসারল তো লিকুইড, ও জলে ডিজলভ করে যায় গ্লিসারল। হ্যাঁ, সেটা কি সাবানের মধ্যে যে গ্লিসারিন সবজিগুলো তৈরি হয় সেগুলো কি গ্লিসারল থেকেই তৈরি হয়? না, গ্লিসারল একটা কম্পাউন্ড, এরকম তার ফর্মুলা CH2OH CHOH CH2OH। এটা হচ্ছে একটা কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড। এটার নামই হচ্ছে গ্লিসারল, কার্বন হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি। এটা একটা কম্পাউন্ড, এছাড়া আর নতুন কিছু ঘটনা নেই এর মধ্যে। So two examples of material containing both Einstein condensate are the superconductor and the superfluids. এগুলো কিন্তু তাদের ভার্চুয়াল জিরো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, তাদের রেজিস্ট্যান্স নেই বললেই চলে, এবং কারেন্ট তাদের মধ্যে কিন্তু ইনডেফিনিটলি ফ্লো করে, এবং লিকুইড সুপারফ্লুইড অলসো ফ্লো ফর এভার। এটা একদম চিরকালের জন্য ফ্লো করতে থাকবে, বা জিরো ইলেকট্রিসিটি রেজিস্ট্যান্স, 100% ইলেকট্রিসিটি এর মধ্যে দিয়ে যেতে পারবে। তো এই বোস আইনস্টাইন কনডেনসেট সম্পর্কে এটা বলা হলো। দেখবি এনসিইআরটির বইতে এই সব সম্পর্কিত কথাই লেখা রয়েছে, সেখান থেকে আমি পেয়েছি। আচ্ছা, এবারে দেখ, চলে আয় আমাদের নর্মাল যে আমাদের যেগুলো স্টেট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। সেগুলো কি না, আমরা তো এই কথা জেনেইছি যে ম্যাটার, সেটা কিন্তু নর্মাল যে স্টেটগুলো থাকে সেগুলো হচ্ছে সলিড, লিকুইড আর গ্যাস। সলিড যেরকম দেখতে পাচ্ছিস মলিকিউলগুলো ডেফিনিট স্ট্রাকচার, এ নিয়ে আমরা আগেও বলেছি যে সলিডটা কীরকম, লিকুইডটা কীরকম, বা গ্যাসিয়াস স্টেটটা কীরকম, নর্মালি যেরকম হয় সেরকমই। এ নিয়ে আমরা আরও ডিটেলে আসছি। সো ওয়াটারের ক্ষেত্রে, ওয়াটার হচ্ছে এমন একটা সাবস্ট্যান্স যার ক্ষেত্রে আমরা সলিড, লিকুইড, গ্যাস এই তিনটে স্টেটই কিন্তু আমরা দেখতে পাই, অবজার্ভ করতে পারি। হয়তো আরও অন্য ক্ষেত্রে হয়তো এরকম স্টেট থাকে, কিন্তু আমরা সবসময় তাদেরকে অবজার্ভ করতে পারি না, তাদেরকে দেখতে পারি না। কিন্তু সলিডের আইস এবং ওয়াটার পেপার সবগুলোকে কিন্তু আমি অবজার্ভ করতে পারি। তো আমরা এই তিনটে স্টেট সম্পর্কে আমরা জাস্ট একটু কয়েকটা কথা বলার, সেগুলো আমরা বলছি। দেখ, যে আমরা এখানে যদি সলিড স্টেটের কথা বলি, তাহলে সলিড স্টেটের কথা বললে সেখানে কিন্তু যে কোনো স্টেট হোক না কেন, সলিড বা লিকুইড বা গ্যাস যাই হোক না কেন, তার পার্টিকেলসগুলো কিন্তু অলওয়েজ কি থাকবে না, র্যান্ডম মোশনে থাকবে। তার পার্টিকেলসগুলো, এই যে পার্টিকেলসগুলো রয়েছে, এই সমস্ত পার্টিকেলসগুলোর কথা বলছিস, এরা কিন্তু র্যান্ডম মোশনে থাকবে। সে গ্যাসিয়াস স্টেটে হলে এই মোশনটা আমরা অবজার্ভ করতে পারি, কিন্তু সলিড স্টেটে হলে কিন্তু মোশনটাকে অবজার্ভ করতে পারবো না। কিন্তু কিছু না কিছু, অল্প কিছু কাইনেটিক এনার্জি থাকবেই, সেটা আমরা নিশ্চয়ই দেখতে পাবো যে কাইনেটিক এনার্জি কিছু না কিছু থাকবেই। তো সেই জন্যে যে কোনো সাবস্ট্যান্স, যেরকম সলিড তুই দেখতে পাচ্ছিস, তো সলিডে তুই কি দেখতে পাচ্ছিস, সলিডের যে পার্টিকেলসগুলো রয়েছে, সলিডের একটা ডেফিনিট শেপ আছে, তাহলে তার মধ্যেকার পার্টিকেলসগুলোকে একটু বের করে নিয়ে যদি আমরা দেখি, তাহলে বের করে নিয়ে আমি কি দেখতে পাচ্ছি, যে সলিডের পার্টিকেলসগুলো কিন্তু তারা নিজেদের জায়গা ছেড়ে অন্য জায়গায় কোথাও যেতে পারছে না। তারা কিন্তু নিজের পজিশন থেকেই কিন্তু একটা তাদের এনার্জি আছে, ভাইব্রেশন করবেই। সলিডের পার্টিকেলসগুলো তুই দেখতেই পাচ্ছিস যে এই যদি পার্টিকেলসগুলো হয়,
তাহলে এই একটা পার্টিকেলস যদি হয় তাহলে এ এদিকে এদিকে কিন্তু মুভ করছে, বা এ এদিকে 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 কিন্তু মুভ করছে। সবসময় কিন্তু সলিডের পার্টিকেলসগুলো তার একটু মুভমেন্ট আছে, কিন্তু সে জায়গা ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে না, কিন্তু সে তার একটা মুভমেন্ট আছে, যেটা তুই দেখতেও পাচ্ছিস। যেরকম লিকুইড যদি তুই বলিস, তাহলে লিকুইডসের ক্ষেত্রে দেখ তারা কিন্তু নিজের জায়গা ছেড়ে কিন্তু একটু অন্য জায়গায় চলে যাচ্ছে। লিকুইডটা ভালো করে দেখ, চলে যাচ্ছে কিন্তু ওই ভলিউমের মধ্যেই থাকছে, ওই ভলিউম ছেড়ে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে না। একটা ডেফিনিট তার ভলিউম আছে এবং তার মধ্যেই কিন্তু মলিকিউলসগুলো এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে যেতে পারে, কারণ তখন ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্সটা কিন্তু কিছুটা কম আছে। সলিডের মতো স্ট্রং ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স নেই। তো দেখ মলিকিউলসগুলো কিন্তু এদিক ওদিক যাতায়াত করতে পারছে। তো লিকুইডের ক্ষেত্রে এই প্রেফারেন্সটা রয়েছে যে মলিকিউলস ক্যান মুভ, মলিকিউলগুলো কিন্তু মুভ করতে পারে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে, এই যে গ্যাসের ক্ষেত্রে তুই দেখতে পাচ্ছিস যে তাদের মুভমেন্টটা কিন্তু অনেক ইজিয়ার। গ্যাসের ক্ষেত্রে মুভমেন্টটা অনেক এদিক সেদিক থেকে পুরোপুরি সমস্ত জায়গা থেকেই মুভ করছে, এবং কন্টেনারে যতখানি কন্টেনার থাকবে তার কন্টেনারের পুরো অংশটাই কিন্তু মুভমেন্টে হেল্প করবে, পুরো অংশটাই কিন্তু মুভমেন্টে যাবে। এবং যার জন্য আমরা এই কথা বলছি যে এখানে কিন্তু গ্যাসিয়াস স্টেটটা কিন্তু সেখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স কিন্তু অনেক অনেক বেশি। ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স সেখানে কিন্তু অনেক হাই ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স দেখতেই পাচ্ছিস যে হাই ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স সলিডের ক্ষেত্রে, লিকুইডের ক্ষেত্রে লো, আর গ্যাসিয়াসের ক্ষেত্রে কিন্তু একেবারেই কম। তো তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্সের বেসিসে যদি আমরা এগুলোকে কনসিডার করি, তাহলে বোঝাই যাচ্ছে যে সলিডের সলিডের মলিকিউলসগুলো কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ ফোর্সে রয়েছে। এখন চল যে আমরা কিন্তু এই সলিডের বা লিকুইডের বা গ্যাসের কিছু কিছু প্রপার্টি রিলেটেড অ্যাক্টিভিটিগুলো দেখে নিই, যাতে বোঝা যায় যে অ্যাক্টিভিটি আমরা সলিডের কী কী প্রপার্টি বা লিকুইডের কী কী প্রপার্টি বা গ্যাসের কী প্রপার্টি নিয়ে আমরা অ্যানালাইসিস করব। এটা আমরা যে অ্যাক্টিভিটিটা পড়ছি, আইডেন্টিফাইং দ্য শেপ অ্যান্ড দ্য ভলিউম অফ দ্য লিকুইড। লিকুইডের কিন্তু একটা ডেফিনিট ভলিউম থাকে সব সময়তেই, কিন্তু তার শেপটা কিন্তু ডেফিনিট থাকবে না। তুই দেখ যে একটা লিকুইডকে আমি এখানে বিকারের মধ্যে রেখেছি, একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে রেখেছি, একটা মেজারিং সিলিন্ডারের মধ্যে রেখেছি, তো যার মধ্যেই রাখি না কেন তার কিন্তু শেপটা কিন্তু ওটার মধ্যেই নিয়ে নিচ্ছে। তাহলে লিকুইডের কি ডেফিনিট কোনো শেপ আছে? শেপ নেই। চল আমরা একটু দেখে নিই ভালো করে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখছি যে লিকুইডটা রাখা হয়েছে, কিন্তু লিকুইডটা আমরা ঢালছি, কোথায় ঢালছি না, লিকুইডটাকে আমরা বিকারের মধ্যে ঢালছি। ওই একই সেম ভলিউম আমরা ঢালছি কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, সেম ভলিউম আমরা সিলিন্ডার জারের মধ্যে ঢালছি। তাহলে তিনটেতেই ঢেলেছি, একই ভলিউম আমি তিনটেতে ঢেলেছি। তো তিনটেতে ঢেলে এটাতে যা ভলিউম হয়েছে, এটাতে যা ভলিউম হয়েছে, এটাতে যা ভলিউম হয়েছে, এগুলো আমরা মেজার করছি। তো আমরা কি করলাম না, কালেক্ট দ্য ডিফারেন্ট কন্টেনার্স অফ ডিফারেন্ট শেপস লাইক বিকার, কনিক্যাল ফ্লাস্ক, সিলিন্ড্রিক্যাল জার। তাহলে আমি কিন্তু ডিফারেন্ট টাইপের শেপের আমরা এটা বের করলাম। টেক সাম ওয়াটার ইন এ গ্লাসে ওয়াটার নিয়ে pour the same amount of water in each container, প্রত্যেকটা কন্টেনারের মধ্যে আমি ঢেলে দিলাম। মার্ক দ্য লেভেল অফ ওয়াটার প্রত্যেকটা আমি মার্ক করে দিলাম। এবার দেখ যে প্রত্যেকটাকে আমি মার্ক করে দিচ্ছি, এখানে কতখানি পর্যন্ত উঠেছে, আর এখানে কতখানি পর্যন্ত উঠেছে, এখানে কতখানি পর্যন্ত উঠেছে, মার্ক করে দিলাম। তাহলে সিম্পল একটা এক্সপেরিমেন্ট, ইজি এক্সপেরিমেন্ট। আমরা 3 রকমের কন্টেনার নিলাম, 3 রকম 4 রকম যা খুশি নিতে পারিস, একটা বিকার, কনিক্যাল ফ্লাস্ক, সিলিন্ড্রিক্যাল জার এরকম ধরনের নিলাম, এবং তার মধ্যে সেম ভলিউম অফ ওয়াটার গ্লাসে করে নিয়ে আমি ঢাললাম। ঢালার পরে আমরা প্রত্যেকটা কন্টেনারে কতখানি পর্যন্ত কন্টেন্ট করেছে সেটার আমি দাগ দিয়ে দিলাম। তাহলে জাস্ট এইটুকু করলাম। তো এইটুকু করার পরে আমরা অন্য এই এক্সপেরিমেন্টটা আমি মিল্ক দিয়েও করতে পারি বা অয়েল দিয়েও করতে পারি। এখন মিল্ক দিয়ে করছি, মিল্ক দিয়ে করে ফেলি। ডিফারেন্ট সাবস্ট্যান্সের ক্ষেত্রে করব না, একরকমই করলে তো হবে না, ডিফারেন্ট সাবস্ট্যান্সের ক্ষেত্রে দাগ দিলাম,
মিল্কের ক্ষেত্রে করলাম, অয়েল নিয়েও করতে পারি, কোনো অসুবিধার কিছু নেই। চলো অয়েল ঢালা হোক, অয়েল ঢাললাম, আরো অয়েল ঢাললাম, এতে অয়েল দিলাম, তো অয়েল দেওয়া হলো, দাগ দিয়ে দিলাম, দাগ দিলাম, দাগ দিলাম। তাহলে একই এক্সপেরিমেন্ট আমরা কিন্তু জল দিয়ে বা অয়েল দিয়ে বা মিল্ক দিয়ে এইসব দিয়ে করলাম। তো করে আমার অ্যাক্টিভিটিটা এটা, কিন্তু সেখান থেকে আমি কি বুঝলাম, আমি এখন যদি দেখি যে প্রত্যেকটা শেপের যে কন্টেনার রয়েছে তার ভলিউমটা কিন্তু রিমেন্স সেম, ভলিউম রিমেন্স সেম, ভলিউমটা কিন্তু একই রয়েছে, ভলিউম রিমেন্স সেম। হ্যালো, শুনতে পাচ্ছিস আমার কথা? ইয়েস স্যার, কিছু একটা ডিসকানেক্ট হয়ে গেল মনে হলো। ইয়েস স্যার। আচ্ছা, তো ওয়াটার, ওয়াটার, মিল্ক, অয়েল দিয়ে যে আমি এক্সপেরিমেন্ট করেছি, এর যে কত, যদি এটাতেও 20 ml থাকে তাহলে এখানেও কিন্তু আমি 20 ml-ই পাবো, বা এখানেও কিন্তু আমি 20 ml পাবো। সেটা হয়তো শেপটা ডিফারেন্ট হবে, কিন্তু তাদের ভলিউমটা কিন্তু অলওয়েজ সেম হবে, ভলিউমটা সেম হবে। সেই জন্যে লিকুইডের কিন্তু একটা ভলিউম আছে, কিন্তু তার ফিক্সড কোনো শেপ নেই, নো ফিক্সড শেপ, তার শেপটা কিন্তু ফিক্সড না, কিন্তু ভলিউমটা কিন্তু সেম। তাহলে আমরা এই অবজারভেশন থেকে কিন্তু এই জিনিসটা কনক্লুশন ড্র করতে পারি যে এইখানে liquids do not have the fixed shape, but liquids have fixed volume and they can easily flow from one container to other, so liquids are called fluid. আমি তো একটা কন্টেনার থেকে আরেকটা কন্টেনার ঢেলে দিলাম না, তো ন্যাচারালি এটুকু বোঝা যাচ্ছে এই অ্যাক্টিভিটিটা থেকে যে লিকুইডের ফিক্সড ভলিউম আছে, ফিক্সড শেপ নেই, এবং লিকুইড ইজিলি একটা কন্টেনার থেকে আরেকটা কন্টেনারে ফ্লো করা যায়, ঢালা যায় ইত্যাদি। তো আমরা ফার্স্ট যে আজকে অ্যাক্টিভিটিটা দেখলাম সেটা এরকম খুব ইজি একটা অ্যাক্টিভিটি, যে আমি বিভিন্ন জিনিস নিয়ে যদি এরকমভাবে করি তাহলে এভাবে হবে। চল আমরা নেক্সট কয়েকটা জিনিস বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, এখানে তুই দেখতে পাচ্ছিস যে পেট্রোল পাম্পে আমাদের কিছু গ্যাসে গাড়ি চলে, গ্যাসে। তো গ্যাসের যেরকম পেট্রোল, আজকাল অটো সিএনজি গ্যাস বা ন্যাচারাল গ্যাস যেটা, সেগুলোতে চলে। তো এখন সেখানে কি হয়, গ্যাসগুলোকে কি করা হয় না, গ্যাসগুলোকে কিন্তু কম্প্রেস করে বা আমাদের যে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ওখানে কিন্তু গ্যাসকে কিন্তু প্রেসার দিয়ে আমরা হাই প্রেসারে ট্যাঙ্কের মধ্যে, ওয়ার ইট ইজ স্টোরড ইন হাই প্রেসারে ট্যাঙ্কের মধ্যে ফর ফার্দার ইউজের জন্য কিন্তু আমরা কম্প্রেস করে ওটাকে রাখতে পারি, কম্প্রেস করে রাখা হয়। তো সেই জন্য গ্যাসকে যদি আমি হাই প্রেসার দিই তাহলে অল্প জায়গার মধ্যে তাকে কম্প্রেস করে, আজকে তুই চিন্তা কর যে আমাদের বাড়িতে যে রান্না করার জন্য যে সিলিন্ডার থাকে, সেই সিলিন্ডারের মধ্যে যে গ্যাস থাকে, সেই গ্যাস কিন্তু আমরা কত ভীষণ অনেক দিন চলে, 1 মাস ধরে চলে, তার মধ্যে কত গ্যাস আছে। তো ওটা লিকুইফাইড ফর্মে প্রেসার দিয়ে কিন্তু ওরকমভাবে রাখা হয়, এবং এটাকে বলে কম্প্রেস ন্যাচারাল গ্যাস বা সিএনজি, এগুলো দিয়ে কিন্তু গাড়ি টাড়ি ইত্যাদি চলে। তো গ্যাসের তার কোনো নিজস্ব শেপও নেই, তার কোনো ভলিউমও নেই, নো শেপ, এটাও নো, এবং গ্যাসের কোনো ভলিউমও নেই।
যে কোনো কন্টেনারের মধ্যে তাকে কম্প্রেস করে ছোট ভলিউমের মধ্যে। দিস ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন লিকুইড স্টেট অ্যান্ড গ্যাসিয়াস স্টেট। গ্যাসিয়াস স্টেটকে কিন্তু কম্প্রেস করা যায়, কিন্তু লিকুইড স্টেটকে কম্প্রেস করে তুমি একটা ছোট্ট জায়গার মধ্যে রাখতে পারো না। গ্যাসকে কিন্তু কম্প্রেস করে এরকম যেরকম গ্যাস গাড়ির পিছনে গাড়ির এখন সিলিন্ডার রয়েছে, বা এখানে পেট্রোল পাম্পে যে সিলিন্ডার বা এরকম ভাবে সিএনজি এরকম সিলিন্ডার রয়েছে, তার মধ্যে কিন্তু প্রেসার দিয়ে অল্প জায়গার মধ্যে কিন্তু গ্যাসটাকে কম্প্রেস করা যায়। তাহলে গ্যাসেস আর কম্প্রেসেবল। কারণ 1 মিনিট, জিওর লোকগুলো কি করছে আমি দেখি, 1 মিনিট। আচ্ছা, তার মানে গ্যাস আর লিকুইডের শেপ আর ভলিউম নিয়ে আমাদের কাছে কোনো কোশ্চেন নেই, কারণ গ্যাসের শেপও থাকবে না, ভলিউমও থাকবে না। যে কন্টেনারে রাখবে তার মতো করে ভলিউম করে দেওয়া যাবে। লিকুইডের শেপ থাকবে না, কিন্তু ভলিউম থাকবে। যাক, এইটুকু সিদ্ধান্তে এসেছি। এবারে কি না, একটু আগেই আমি বললাম যে গ্যাসকে ভালো কম্প্রেস করা যায়। চলো আমরা দেখি যে গ্যাসকে ভালো কম্প্রেস করা যায়, কিন্তু লিকুইড বা সলিড কাকে কিরকম কম্প্রেস করা যায়। কম্প্রেসিবিলিটি অফ ডিফারেন্ট মেটেরিয়ালস। আমরা এখন যে অ্যাক্টিভিটিটা করব তাতে আমরা এটুকু বোঝার চেষ্টা করব যে কম্প্রেসিবিলিটি, আমরা জানি যে কম্প্রেসিবিলিটি কার ক্ষেত্রে ভালো কম্প্রেস করা যায়, গ্যাস, তারপরে কিন্তু লিকুইড, তারপরে সলিডটা কিন্তু নিয়ারলি ইনকম্প্রেসিবল। সলিডটাকে কিন্তু প্রায় কম্প্রেস করা যায় না বললেই চলে, সলিডটাকে প্রায় কম্প্রেস করা যায় না বললেই চলে। তো আমরা এখানে পরিষ্কারভাবে বলতে চাইছি এই এক্সপেরিমেন্টটা দিয়ে যে গ্যাসকে ভালো কম্প্রেস করা যাবে, লিকুইডকে তারপরে সলিডকে প্রায় করা যাবে না। চল আমরা দেখি যে এই এক্সপেরিমেন্টটা কীরকম। এই এক্সপেরিমেন্টটা করার জন্যে আমার কি দরকার, না কি কি দরকার আমরা সে কথাটা বলে নিই। সেটা হচ্ছে কি না, এই অ্যাক্টিভিটিটা করার জন্য একটা সিরিঞ্জ, মানে ইনজেকশন দেওয়া টাইপের যে সিরিঞ্জ হয়, নিশ্চয়ই দেখেছিস, এরকম একটা সিরিঞ্জ এরকম হাতে রয়েছে, এরকম একটা সিরিঞ্জ দরকার। টেক 100 ml সিরিঞ্জ। ড্র দ্য পিস্টন টু সাক এয়ার। এর মধ্যে যে পিস্টনটা রয়েছে এটা টেনে নিয়ে এর ভিতরে এয়ার ভরতে হবে, সাক এয়ার। পুট ইয়োর ফিঙ্গার অন দ্য নজল অ্যান্ড নাও প্রেস দ্য পিস্টন। এবারে পিস্টনটাকে প্রেস করতে হবে। অবজার্ভ দ্য ডেপথ টু হুইচ পিস্টন মুভস ইনটু দ্য সিরিঞ্জ। রিপিট সেম প্রসিডিওর উইথ ওয়াটার অ্যান্ড স্যান্ড অ্যান্ড সিমিলারলি অবজার্ভ দ্য ডেপথ টু হুইচ পিস্টন মুভস ইনটু দ্য সিরিঞ্জ। খুব ইজি এক্সপেরিমেন্ট, খুব সহজ এক্সপেরিমেন্ট। আমরা একবার জাস্ট দেখে নিই, দেখলেই বুঝে যাব যে এক্সপেরিমেন্টটা কি হচ্ছে। এই যে সিরিঞ্জ আছে, আমি টানছি, এয়ার ভরে গেল, এয়ার ওর মধ্যে ভরে গেল। এবার আমরা কি করব না, এবারে একে আমরা কি করব না, চেপে কতখানি বসাতে পারছি, কতখানি চাপতে পারছি, ততখানি হচ্ছে কম্প্রেস। কতখানি ওকে চেপে নিয়ে আসতে পারছি, সিরিঞ্জটাকে কতখানি চাপতে পারছি, সেটাই হচ্ছে কতখানি কম্প্রেস আমি করতে পারলাম। যদি আমার গ্যাস থাকে তাহলে কিন্তু আমি অনেক ভালোভাবে কম্প্রেস করতে পারবো, কিন্তু এখানে সেম প্রসিডিওর উইথ ওয়াটার এবং স্যান্ড দিয়ে যদি আমি করি, ওয়াটার এবং স্যান্ড দিয়ে যদি এক্সপেরিমেন্টটা করি, কোয়াইট অবভিয়াস যে ওয়াটার এবং স্যান্ড দিয়ে কিন্তু এইটা চেপে আমি বসাতে পারবো না। গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমি চেপে বসাতে পারবো, আঙুল দিয়ে চাপা রয়েছে। এবারে তা সত্ত্বেও আমি ওটাকে কম্প্রেস করে খানিকটা ঢুকিয়ে দিতে পারবো। কিন্তু আমি যদি ওখানে ধর এরকম ধরনের, ধর এটাতে ধর এয়ার রয়েছে, এটাতে ধর এয়ার রয়েছে, ভালো করে দেখতে থাক, এটাতে ওয়াটার রয়েছে আর এটাতে হয়তো স্যান্ড রয়েছে, তাহলে এটুকু পার্থক্য তুই বুঝতে পারছিস যে এয়ার যখন রয়েছে তখন কতখানি আমি কম্প্রেস করতে পারি, ওয়াটার যখন রয়েছে তখন আমি কতখানি কম্প্রেস করতে পারি, এবং স্যান্ড যখন রয়েছে তখন আমি কতখানি কম্প্রেস করতে পারি। তাহলে এই এক্সপেরিমেন্টটা দিয়ে আমি কি বুঝলাম বল, যে এয়ার বা গ্যাসকে অনেক ভালো কম্প্রেস করা যাবে উইথ রেসপেক্ট টু লিকুইডস অ্যান্ড সলিড।
Gases are highly compressible as compared to liquids and solid. লিকুইড বা সলিডের রেসপেক্টে কিন্তু গ্যাসকে আমরা ভীষণ ভীষণ ভালো কম্প্রেস করতে পারবো। গ্যাস তো অনেক ভালো কম্প্রেসেবল, তো এটা এক্সপেরিমেন্ট দিয়ে প্রুভ করতে হবে বা অ্যাক্টিভিটি দিয়ে প্রুভ করতে হবে। তো আমি বলেছি বরাবর যে অ্যাক্টিভিটি এমন একটা যে এটা যদি তুমি পড়ো ভালো করে তাহলে 1 মিনিট আসছে। স্যার আচ্ছা 1 মিনিট আমি একটু নেটটা চেঞ্জ করছি, ঠিক আছে? বন্ধ হবে না, আমি একটু হয়তো বন্ধ হবে, আমি নেটটা শুধু জাস্ট চেঞ্জ করব। হ্যাঁ শুনতে পাচ্ছিস এবারে? হ্যাঁ স্যার, আমি ঠিক আছে। বলছিলাম স্যার একটু শেষে গিয়ে অ্যাক্টিভিটি 1টা আবার দেখাবে। অ্যাক্টিভিটি 1 নয়, আজকে অ্যাক্টিভিটি 1 নয়, এই এই আগের পুরানো অ্যাক্টিভিটি, এটা জল দেয়া। তার আগেরটা, হ্যাঁ তার আগেরটা অ্যাক্টিভিটি 1। এইখানে যেটা দেখিয়েছি এটা, আজকে তো এখান থেকে অ্যাক্টিভিটি শুরু করেছি। এরকম অ্যাক্টিভিটি এখনো 3টে অ্যাক্টিভিটি দেখানো হচ্ছে, তো অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 আর অ্যাক্টিভিটি না 3 তো আমি অ্যাক্টিভিটি 2 আর 3 আজকেই দেখানো হয়েছে, অ্যাক্টিভিটি 1 আগের দিনকার ছিল। অ্যাক্টিভিটি আচ্ছা, 1 তো আচ্ছা। দেখাইনি আজকে, অ্যাক্টিভিটি 1 আজকে হয়নি। দুটোই অ্যাক্টিভিটি আমি দেখিয়েছি। এই অ্যাক্টিভিটিটা শেপ আর ভলিউম অফ লিকুইড, আর আরেকটা হচ্ছে তোর কম্প্রেসিবিলিটি। ওকে স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। আসলে আমি ভুলে গেছি আমার, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নেই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো আমরা দুটো অ্যাক্টিভিটি আজকে দেখলাম, যে অ্যাক্টিভিটি গুলো দিয়ে আমরা এটা প্রুভ করতে পারলাম যে গ্যাসিয়াস মলিকিউলগুলোকে কম্প্রেস করা যায়, ছোট জায়গার মধ্যে নিয়ে চলে আসা যায় উইথ রেসপেক্ট টু লিকুইডস অ্যান্ড সলিডস। তো এবারে দেখ আমরা কি করতে চাইছি। না এটা তো বললামই যে এই কারণে আমাদের যে এলপিজি গ্যাস যেটা আমরা ইউজ করি তাতে কিন্তু, বা অটোমোবাইলসের মধ্যে যে গ্যাসগুলো থাকে সেগুলোকে কিন্তু বেশিরভাগ তাদেরকে কিন্তু হাইলি কম্প্রেস করা যায়। লার্জ ভলিউম অফ গ্যাস ইজ কম্প্রেসড ইনটু সিলিন্ডার অফ স্মলার ভলিউম টু মেক দেম পোর্টেবল। এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য তো আমাকে যদি অনেক সিলিন্ডারের মধ্যে গ্যাস যদি অনেক বড় জায়গার মধ্যে থাকতো তাহলে তো তাকে ক্যারি করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া সম্ভবপর হতো না, তাই না? তো সেই জন্য পোর্টেবল করার জন্য, যাতে করে আমরা তাকে ক্যারি করতে পারি, এই কারণে দেখা যায় যে আমরা কিন্তু তাদেরকে কম্প্রেস করে ছোট ভলিউমের মধ্যে করতে পারি। দিস ইজ দ্য ফেসিলিটি। এবার দেখ আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ভেরি ভেরি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে গ্যাসের আর একটা প্রপার্টি, যে গ্যাসের ডিফিউশন হয়। ডিফিউশন মানে কোনো একটা জায়গায় যদি কোনো গ্যাস থাকে তাহলে গ্যাস কি করে না, গ্যাসটা পুরো জায়গাটা জুড়ে কিন্তু গ্যাসটা ছড়িয়ে পড়ে। দিস ইজ কল্ড এ ডিফিউশন। ডিফিউশন ইজ আ প্রপার্টি অফ ইন্টারমিক্সিং অফ several gases
ইন দ্য অ্যাটমসফিয়ারে কিন্তু একটা গ্যাস কিন্তু সে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়তে পারে। তো এটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি, যে আমরা কি করছি না, অ্যাক্টিভিটিটা আমি তোকে দেখাবো, সিম্পল অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটিতে কি করা হচ্ছে না, ভালো করে তুই দেখ যে আমরা অ্যাক্টিভিটিতে কিছু স্টিক, একটা ধূপকাঠি, হ্যাঁ, ইনসেন্স স্টিক্স নেব, যার একটা স্মেল আছে, ধূপকাঠি নিশ্চয়ই গন্ধ আছে, জানিস যে সুন্দর গন্ধ আছে, এরকম ধরনের স্টিক্স নেওয়া হলো, স্মেল। তারপরে একটা কর্নারে, একটা রুমের কর্নারে ওকে প্লেস করা হলো। তারপরে আমি আগুন জ্বালিয়ে দিলাম। তারপরে তার স্মেলটা কিন্তু একটা ডিস্ট্যান্স থেকে আমি পেতে শুরু করলাম। ডিস্ট্যান্সটা আমরা একটা স্মেল একটা ডিস্ট্যান্স থেকে পেতে শুরু করলাম। কেন এভাবে হয়, কেন এই জিনিসটা হয়, যে সেটার জিনিসটাই আমরা দেখব। যে এই যে ধূপকাঠি, ঠাকুর আছে, কি শিব ঠাকুর, এখানে তার ঠাকুর রয়েছে, তো এই ধূপকাঠি ঠাকুরের কাছে জেলে দেওয়া হলো। সুন্দর এক্সপেরিমেন্ট, ইজি এক্সপেরিমেন্ট। তো ধূপকাঠি জেলে দেওয়া হলো, যে কেউ যে কোনো সময় এক্সপেরিমেন্ট করতে পারবে নিজের বাড়িতে। তাহলে ধূপকাঠি জেলে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এই ধূপের গন্ধটা যেটা, সেটা কিন্তু ঘুরে 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 যে জ্বেলেছে তার কাছে নয়, শুধু তার সমস্ত জায়গায় কিন্তু এটা চলে আসে। তার মানে আমরা এক জায়গায় ধূপকাঠিটা বসিয়ে জ্বালিয়ে দিলে তার কিন্তু গন্ধটা সারা ঘরে কিন্তু ছড়িয়ে পড়ে, সারা ঘরে যত দূর আছে সব ঘরের পুরো জায়গাটাই ছড়িয়ে পড়ছে। এই যে প্রপার্টি গ্যাসের, দিস প্রপার্টি ইজ নোন অ্যাজ ডিফিউশন। আমরা সিম্পল একটা ইজি এক্সপেরিমেন্ট দেখছি, যেখানে কিনা এটা নিয়ে আমরা একটু ডিটেলে ডিফিউশন নিয়ে আলোচনা করি, ডিফিউশন নিয়ে আমরা কথাবার্তা বলি। আমাদের নিশ্চয়ই ভালো লাগবে যে ডিফিউশন ব্যাপারটাকে বুঝে নিতে। তো সেখানে আমরা ডিফিউশনের ব্যাপারটা নিয়ে আলোচনা করি। এখানে কি হচ্ছে, এখানে দেখ যে এইখানে যে ধূপের যে গ্যাসটা বেরোচ্ছে, এই গ্যাস মলিকিউলস গুলো এরা কিন্তু ঘুরতে 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 কিন্তু বিভিন্ন জায়গায় গ্যাস মলিকিউলস গুলো কিন্তু এদের মধ্যে মলিকিউলার অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন কিন্তু লেস। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন এটা কিন্তু লেস, খুব কম ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। তাই এটা কিন্তু মলিকিউলগুলো কিন্তু সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ছে, সব জায়গায় কিন্তু এরকম ভাবে সব জায়গায় ছড়িয়ে পড়ছে। তো এরকম যদি হয়, we observe the activity that vapor from the smoke mixes with air and moves across the room to reach our nose. আমরা দেখতেই পাচ্ছি যে গ্যাস মলিকিউলস গুলো কিন্তু তার একটা সার্টেন প্রপার্টি আছে, যে ইট ক্যান মিক্স উইথ দ্য এয়ার, এয়ারের সাথে কিন্তু খুব ইজিলি কিন্তু সে মিক্স করে যেতে পারে। ভেরি ফাস্ট এই মিক্সিংটা হবে। এবং কেউ একটা হয়তো পারফিউম একটা গায়ে লাগিয়ে এসছে, তো ঘরের মধ্যে ঢোকার সাথে সাথেই কিন্তু আমরা ঘরের বিভিন্ন প্রান্তে যে লোকজন আছে তার একটা পারফিউমের সুন্দর গন্ধ একটা ফিল করলো। তার মানে কি, ওই পারফিউমের থেকে যে ভেপারটা বেরোচ্ছে, সেই ভেপারটা কিন্তু অ্যাট ওয়ান্স ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এটা একটা দরকারি একটা প্রপার্টি গ্যাসের। লিকুইড কিন্তু এরকম ভাবে এত তাড়াতাড়ি ডিফিউজ করতে পারে না, হয় হয়তো, কিন্তু গ্যাসিয়াস ফর্মে হলেই সব থেকে ভালো হয়। তো এখানে এই অ্যাক্টিভিটিটাকে আমরা বেশ কিছু ব্যাপার স্যাপার বুঝতে পারছি। তো উই লার্ন দ্যাট দ্য মুভমেন্ট অফ এয়ার ভেপার্স অফ সেন্ট অ্যান্ড স্মোক ইজ নোন অ্যাজ ডিফিউশন। এই প্রপার্টিটাকেই বলে যে ডিফিউশন, যে মুভমেন্ট, একটা যে গ্যাসের যে মুভমেন্ট হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট হচ্ছে, সেটা ইন কেস অফ স্মোক ভেপার্স অফ সেন্ট অ্যান্ড এয়ার আর হাইলি মোবাইল অ্যান্ড আর ইন দ্য ফর্ম অফ গ্যাসেস। গ্যাস যদি থাকে, গ্যাসিয়াস ফর্মে যদি থাকে, তার তো মুভমেন্টটা অনেক বেশি হবেই হবে, কারণ গ্যাসের মধ্যে তো মলিকিউলার অ্যাট্রাকটিভ ফোর্সটা কম। আমি তো বলেইছি যে একটা গ্যাস মলিকিউলের সাথে আরেকটা গ্যাস মলিকিউলের তো অ্যাট্রাকটিভ ফোর্স প্রায় নেই বললেই চলে। দ্যাট ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ নেগলিজেবল, একেবারে ভীষণ কম আর কি ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। তো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন এতটা কম যে মলিকিউলগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু ভীষণভাবে ছড়িয়ে পড়ছে, এবং সেটা আলটিমেটলি এইখান থেকে বেরিয়ে এরকম আস্তে 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 একদম পুরো এর নাকে গিয়ে ওই গন্ধটা পুরো চলে যাচ্ছে। তো এটা একটা প্রপার্টি,
ডিফিউশন প্রপার্টিকে আমরা এই এক্সপেরিমেন্টটা দিয়ে আমরা কিন্তু বোঝাতে চেষ্টা করলাম যে ডিফিউশন প্রপার্টিটা কিভাবে হচ্ছে। দেখতেই পাচ্ছিস খুব ইজি একটা এক্সপেরিমেন্ট, ভীষণ ভীষণ সহজ এক্সপেরিমেন্ট, আমরা বাড়িতেও চাইলে এই এক্সপেরিমেন্টটা করতে পারি। তাহলে হোল রুম, পুরো রুমটা কিন্তু পার্টিকেলসে ভরে গেল, সুন্দর গন্ধে ভরে গেল। কেন না, আমরা তো বরাবরই এ কথা বলে আসি যে পার্টিকেলস অফ ম্যাটার, ম্যাটারের পার্টিকেলসগুলো কিন্তু তারা মুভমেন্টে থাকতে পছন্দ করে। সলিডের ক্ষেত্রে হয়তো নিজের জায়গাতেই এদিক ওদিক করে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে দে কন্টিনিউয়াসলি মুভিং, অ্যান্ড ওয়েন দে ড্রিফট থ্রু দ্য এয়ার উই ক্যান স্মেল দ্য পারফিউম। এই গন্ধটাকে কিন্তু আমরা ফিল করতে পারছি, গন্ধটাকে কিন্তু আমরা পাচ্ছি, কারণ এরা স্টেশনারি নয়, এরা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পছন্দ করে না। সলিড হয়তো পছন্দ করতে পারে কারণ সেখানে হাই ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স, কিন্তু লিকুইড বা গ্যাস কিন্তু একেবারেই কিন্তু পছন্দ করছে না। লিকুইড কিছুটা হলেও হয়, কিন্তু গ্যাসিয়াস মলিকুলসগুলো কিন্তু একদমই পছন্দ করবে না, এবং তাদের ডিফিউশন বলে প্রপার্টিটা থাকবে। তাহলে পরিষ্কার বুঝতে পারলাম আমি যে যখন কিনা স্টিকটা আমরা লাইটনিং করলাম, তখন হিট এনার্জি, আরো ডিটেলে যাচ্ছি, আরো ডিটেলে পড়ার চেষ্টা করছি। হিট এনার্জি makes the particles of the perfume move rapidly. ওই যে হিট গরম হয়েছে সে কিন্তু পার্টিকেলকে মুভ করতে কিন্তু হেল্প করছে। হাই এনার্জি যত বেশি দেবে ততই কিন্তু হিট এনার্জিটা যত বেশি থাকবে ততই কিন্তু এই ডিফিউশনটাও কিন্তু বেশি হবে। আচ্ছা, একটা সিম্পল কোশ্চেন যে তুই নিশ্চয়ই দেখে থাকবি যে আমাদের বাড়িতে যখন খাবার দাবার রান্না হয়, হয়তো খুব একটা স্পাইসি ফুড বা ভীষণ ভীষণ ভালো খাবার দাবার রান্না হলো। অর্জুন, কি ধরনের খাবার পছন্দ করিস? কি ধরনের খাবার খেতে ভালো লাগে? স্যার চাইনিজ, চাইনিজ, অনলি চাইনিজ। আচ্ছা, চাইনিজ খেতে ভালোবাসিস। আর অনুরাগ? অনুরাগ কোথায়? অনুরাগ নেই। আচ্ছা, তোর নাম কি রুমেলা? ইয়েস স্যার। আচ্ছা, রুমেলা কি খাবার খেতে পছন্দ করিস বল? তারপর সব রকম খাবার খেতেই পছন্দ। চাইনিজ ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটা জিনিস নিশ্চয়ই তুই লক্ষ্য করেছিস যে মা যখন রান্না টান্না করে, তো তখন আমরা নিশ্চয়ই দেখেছি যে যখন কিনা রান্না করে তখন কিন্তু খাবারের যে স্মেলটা, যেটা সেই স্মেলটা কিন্তু আমরা হয়তো হলে বা ডাইনিং স্পেস থেকে বেশ খানিকটা দূরে রয়েছি, তবুও কিন্তু আমাদের নাকের মধ্যে কিন্তু গন্ধটা কিন্তু খুব ইজিলি চলে আসে, খুব তাড়াতাড়ি চলে আসে। whereas খাবার দাবার রান্না করে মা হয়তো সেটাকে রেখে দিয়েছে, এবার সেই অবস্থায় কিন্তু সেটা হয়তো ফুডটা কিন্তু কোল্ড হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা ফুড, কিন্তু সেই অবস্থায় কিন্তু তার যে স্মেলটা, যেটা খাবারের স্মেলটা কিন্তু আমাদের নাকে অতখানি চলে আসবে না, এটা তো লক্ষ্য করেছিস নিশ্চয়ই রুমেলা, যে গরম অবস্থায় খাবার আমাদের কিন্তু খাবারের গন্ধ চলে আসে, আমরা ভালো পারসিভ করতে পারি, গন্ধটা ভালো পাই, কিন্তু ঠান্ডা অবস্থায় পাই না। অর্জুন, এটা লক্ষ্য করেছিস কিনা? হ্যাঁ স্যার, একদম। তাহলে যদি আজকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করে, এই প্রশ্নটাই যদি আমাকে এক্সামে জিজ্ঞাসা করে যে হট সিজলিং ফুড যেগুলো, সেগুলোর স্মেল কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের নাকে পৌঁছে যায়, কিন্তু কোল্ড ফুড তারটা পৌঁছয় না, তাহলে কিন্তু এখানে তার ইনফরমেশন পাচ্ছি যে হিট এনার্জি মেক্স দ্য পার্টিকেলস মুভ র্যাপিডলি। হিট এনার্জি দিলে কিন্তু পার্টিকেলস গুলো কিন্তু মুভ করবে র্যাপিডলি, খুব তাড়াতাড়ি কিন্তু স্প্রেড করবে এবং ইজিলি ড্রিফট থ্রু এয়ার অ্যান্ড স্প্রেড দ্য ফ্রেগনেন্স। তার যে গন্ধটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। তো হিট এনার্জি কিন্তু গরম অবস্থায় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে ইম্পর্টেন্ট, যে হিটেড কন্ডিশনে কিন্তু ফুডটা আমরা তাড়াতাড়ি গন্ধটা পেয়ে যাই, যেটা কিন্তু কোল্ড কন্ডিশনে পাই না। তো এই ফেনোমেনার পিছনে যেটা আছে সেটাই হচ্ছে কি না, এটাই আমি বলতে চাইলাম যে দ্য ফেনোমেনা অফ ডিফিউশন। তাহলে ডিফিউশন কি, হোয়াট ইজ ডিফিউশন? আর একটু ডিটেলে চলো। দ্য মুভমেন্ট অফ এনি সাবস্ট্যান্স ফ্রম হায়ার কনসেন্ট্রেশন to the lower concentration, or we can say that it is the intermixing of two
ডিফারেন্ট সাবস্ট্যান্সেস। দেখ হয়তো ধর তোর কাছে এরকম একটা কন্টেনার রয়েছে, আর এরকম একটা কন্টেনার, বোথ কন্টেনার আর মাঝখান থেকে এরকম একটা স্টপ কক দিয়ে আটকানো রয়েছে, এতে এ বলে একটা গ্যাস রয়েছে, এতে বি বলে একটা গ্যাস রয়েছে। তুমি যদি এখন এই স্টপ ককটা ওপেন করে দাও, তাহলে এর মধ্যে যে গ্যাস রয়েছে হয়তো এরকম একটা গ্যাস রয়েছে, আর হয়তো এরকম টাইপের ইয়েলো 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 গ্যাস রয়েছে, বি গ্যাস। তাহলে কি হবে, কিছুক্ষণের মধ্যে কি হবে না, তুমি যদি স্টপ ককটা খুলে দাও তাহলে ইয়েলো গ্যাসগুলো এদিকে চলে আসবে, এবং এবং রেড যে কালারের যে এ, সে কিন্তু এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে। তাহলে দেখা যাবে ইন্টারমিক্সিং কিছুক্ষণ বাদে কিন্তু এদিকে রেড চলে আসবে, এদিকে রেড চলে আসবে, এবং এদিকে ইয়েলো চলে যাবে, এদিকে এই সাইডে ইয়েলো ইয়েলো গ্যাসটা চলে আসবে। তাহলে দেখা যাচ্ছে যে ইন্টারমিক্সিং অফ গ্যাসেস, হায়ার কনসেন্ট্রেশন, এদিকে তো এ কিছু ছিল না, তাহলে এ এদিক থেকে এদিকে এলো, অ্যাট দ্য সেম টাইম বি এদিক থেকে এদিকে গেল, তাহলে ইন্টারমিক্সিং, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন, ইন্টারমিক্সিং অফ ডিফারেন্ট সাবস্ট্যান্সেস। সো এই অ্যাক্টিভিটিটার পিছনে যে ইম্পর্টেন্ট টার্মিওলজি, যেটা গুরুত্বপূর্ণ টার্ম যেটা আমরা বুঝলাম, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ডিফিউশন। ডিফিউশন কথাটার মানে নিশ্চয়ই বোঝা গেছে যে আমরা একটা হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন, ইন্টারমিক্সিং অফ মোর দ্যান ওয়ান গ্যাসেস, বা একটা জায়গায় হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন, এক জায়গায় বেশি গন্ধ আছে, বেশি গ্যাস রয়েছে, সেই গ্যাসটা কিন্তু সারা ঘরের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়বে, ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। এটাই হচ্ছে আমরা এই অ্যাক্টিভিটি থেকে বুঝতে পারলাম। কোনো অসুবিধা, কোনো প্রশ্ন? আমি বলছিলাম যে এই ডিফিউশনে এখানে লেখা আছে ইজ মুভমেন্ট অফ এনি সাবস্টেন্স ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। এটা যদি অপোজিট হতো, মানে ইজ মুভমেন্ট অফ এনি সাবস্টেন্স ফ্রম লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন, তাহলে কি এটা কি মিক্স করতো, ইন্টারমিক্স করতো দুটো ডিফারেন্ট তোর সাবস্টেন্স? একটা জায়গা ফাঁকা, তো কমন সেন্সের ব্যাপার, যে তোর একটা জায়গায় ধর এই গ্যাসটা এখানে ভ্যাকুয়াম আছে, আর এখানে এই গ্যাসটা রয়েছে, তো এটা ছেড়ে দিলে কি হবে, তো এদিক থেকে এদিকেই তো যাবে, তাহলে এটা হায়ার কনসেন্ট্রেশন মানে যেখানে আছে জিনিসটা, আর লোয়ার কনসেন্ট্রেশন মানে যেখানে কম আছে বা নেই, তো এটা ওপেন করে দিলে তো এদিক থেকে এদিকেই যাবে, তো স্বাভাবিক ব্যাপার, তাই না? তো সেটা তো বোঝা যায়। আচ্ছা, এবার দেখ যে আচ্ছা, এটাও তো আমরা বুঝতে পারছি যে পার্টিকেলস অফ ম্যাটার আর কনস্ট্যান্টলি মুভিং। দেখ ডিফিউশনে কিন্তু আরো একটা জিনিস বোঝা যায় যে পার্টিকেলস কিন্তু সবসময় কিন্তু মুভ করে, এটা সবসময় মুভমেন্টে থাকে, সে সলিড লিকুইড বা গ্যাস যাই হোক না কেন। সলিডের ক্ষেত্রে হয়তো মুভমেন্টটা অতটা পরিষ্কার নয়, অল্প হয়তো ভাইব্রেশন, কিন্তু বাকি সব জায়গায় কি না পার্টিকেলস অফ দ্য ম্যাটার আর কনস্ট্যান্টলি মুভিং। একে বলে, এর একটা নাম আছে, আমি তোকে বলছি, এর একটা নাম আছে, একে বলে ব্রাউনিয়ান মোশন। আমি তোকে বলছি এর নাম হচ্ছে ব্রাউনিয়ান মোশন। যে ব্রাউনিয়ান মোশন মানে কি, যে গ্যাস মলিকিউলস গুলো সবসময় কি করে না, তারা এরকম ধর এদিক থেকে এদিকে এখানে গেল, একটা ধাক্কা লাগলো এদিক থেকে, আবার এদিকে চলে এলো, এখানে 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 এখানে, এরকম যে জিগজ্যাগ মোশন গ্যাস মলিকিউলস গুলো, সেটাকেই বলে কি না ব্রাউনিয়ান মোশন। The best evidence that particles of matter are constantly moving comes from the studies of diffusion. Diffusion study করে আমরা এটা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু সবসময় ব্রাউনিয়ান মোশনে থাকে, মানে তারা এলো পাথাড়ি এদিক ওদিক মুভমেন্টে থাকে, প্রতি মুহূর্তেই কিন্তু এই ব্রাউনিয়ান মুভমেন্টটা তাদের মধ্যে দেখা যায়। তো এই ব্রাউনিয়ান মুভমেন্ট, এটা কিন্তু ডিফিউশন দেখলেই আমরা বুঝতে পারি। যদি আমরা বললাম যে লাইট বা আগরবাতি বা প্লিজেন্ট স্মেল, এগুলো কিন্তু আমরা ফ্র্যাগনেন্স গুলো দেখতে পাই, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু স্প্রেড করে রুমের মধ্যে, পুরো রুমের মধ্যে স্প্রেড করে যায়। এর থেকে বোঝা যায় যে পার্টিকেলস গুলো কিন্তু কনস্ট্যান্ট মুভমেন্টে আছে। মুভ যদি না করতো তাহলে কিন্তু আমরা এত তাড়াতাড়ি এই গন্ধগুলো পেতাম না, কনস্ট্যান্ট মুভমেন্টে রয়েছে। যে ধূপের ধোঁয়া দেখতে পাচ্ছি, যে ধোঁয়াটা কিন্তু সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ছে, তার কারণ
একটা যে পার্টিকেলস গুলো কিন্তু কনস্ট্যান্ট মুভ করছে, এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওদিক থেকে ওদিকে যাচ্ছে, কনস্ট্যান্ট কিন্তু তারা মুভমেন্টে রয়েছে। তো পার্টিকেলস অফ ম্যাটার যে কনস্ট্যান্ট মুভ করে, পার্টিকেলস অফ ম্যাটার যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, মুভমেন্টে থাকতে পারে, এই ধূপকাঠি জ্বালানোর এক্সপেরিমেন্টটাই কিন্তু সেটা, এই এক্সপেরিমেন্টটা এই বিষয়টাকেও প্রুভ করছে। দেখ, অ্যাক্টিভিটি মানে কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস। তো একটা জিনিস আমরা এখানে বোঝাতে চাই যে পার্টিকেলসগুলো মুভ করছে, ঠিকই কথা, পার্টিকেলসগুলো মুভ করছে, ভালো কথা, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু মুভমেন্টের পরেও কিন্তু আরও যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পার্টিকেলসগুলো কিন্তু একে অপরের মধ্যে কিন্তু একটা কনস্ট্যান্ট অ্যাট্রাকটিভ ফোর্সও আছে। এমন নয় যে মুভমেন্ট করছে মানে তাদের মধ্যে কোনো অ্যাট্রাকটিভ ফোর্স নেই। আমরা এই এক্সপেরিমেন্টটা একটু দেখি, যে তাহলে আমরা আরো অনেক কথা বুঝতে পারবো। আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত কথাই আমরা জানাতে থাকবো যে there are some forces of attraction between the particles bind them together. The forces of attraction between the particles of the same substance is known as cohesion. Cohesion মানে কি না, আজকে একটা পার্টিকেল আর একটা পার্টিকেলের মধ্যে একটা অ্যাট্রাকশন রয়েছে, দুজনের মধ্যে একটা অ্যাট্রাকশন আছে, তাকে কি বলে? ফোর্স অফ কোহেশন। এদের মধ্যে অ্যাট্রাকশন রয়েছে, ফোর্স অফ কোহেশন। যে এটা হয়তো অক্সিজেন গ্যাস, এটা হয়তো অক্সিজেন গ্যাস, এটা ধর একটা ওয়াটার মলিকিউল, এটাও ধর ওয়াটার মলিকিউল, এর মধ্যে অ্যাট্রাকশন, একে বলে কি? ফোর্স অফ কোহেশন। ফোর্স অফ কোহেশন। আচ্ছা, ফোর্স অফ কোহেশন আমি একটু আলাদা করে বলছি, দেখ ফোর্স অফ কোহেশন আরো বলছি। দেখ, আমি তোকে কি বলতে চাইছি না, ধর এখানে একটা কন্টেনার রয়েছে, কন্টেনার কোথায় পাবো? কন্টেনার দেখি, কন্টেনার কোথায় আছে? কন্টেনার, আচ্ছা কন্টেনার হয়তো এরকম একটা কন্টেনার আমি নিলাম, এটা কন্টেনার নিলাম। তো কন্টেনারের মধ্যে ধর আমি কন্টেনারের মধ্যে জল রেখেছি, এর মধ্যে কন্টেনারের মধ্যে জল, ওয়াটার রয়েছে। এটা গ্লাস কন্টেনার, কাঁচের কন্টেনার, এই ওয়ালগুলো হচ্ছে গ্লাসের, আর ভিতরে তার কি রয়েছে না, ওয়াটার রয়েছে। তো এখানে যত ওয়াটার মলিকিউল রয়েছে, যে অ্যাট্রাকশনটা ওয়াটারের মধ্যে হচ্ছে, এই অ্যাট্রাকশনটাকে বলে কি? কোহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্স সেম জিনিসের মধ্যে যে অ্যাট্রাকশন হচ্ছে, কিন্তু এই ওয়াটারের সাথে গ্লাস, কাঁচের ওয়ালের যে অ্যাট্রাকশন, এটাকে বলে কি না, অ্যাডহেসিভ ফোর্স। অ্যাডহেসিভ ফোর্স, কোহেসিভ ফোর্স, অ্যাডহেসিভ ফোর্স। আবার বলছি, একই সাবস্ট্যান্সের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা হয় তাকে বলে কোহেসিভ ফোর্স। যেমন ওয়াটারের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কোহেসিভ ফোর্স। কিন্তু ওয়াটার আর গ্লাস কন্টেনারের মধ্যে রাখা হয়েছে, তাহলে ওয়াটার আর গ্লাসের মধ্যেও তো একটা অ্যাট্রাকটিভ ফোর্স রয়েছে, তো তাকে আমরা কি বলবো? তাকে বলবো অ্যাডহেসিভ ফোর্স। তাহলে ব্যাপারটা ক্লিয়ার যে কোহেসিভ ফোর্স কাকে বলে, অ্যাডহেসিভ ফোর্স কাকে বলে। তো কোহেসিভ ফোর্স এবং অ্যাডহেসিভ ফোর্সের মধ্যে ডিফারেন্স কি? একই সেম টাইপের মলিকিউলের মধ্যে যদি অ্যাট্রাকটিভ ফোর্স হয় তাকে বলে কোহেসিভ ফোর্স, আর ডিফারেন্ট মলিকিউলসের মধ্যে যদি অ্যাট্রাকটিভ ফোর্স হয় তাকে বলে কি? অ্যাডহেসিভ ফোর্স। অ্যাডহেসিভ ফোর্স। তো এখন এখানে কিন্তু আমরা দু রকমের ফোর্স আমরা দেখতে পাই বিভিন্ন সাবস্ট্যান্সের মধ্যে। তো সেটা আমরা ধর পিস অফ চকস আছে, কিউব অফ আইস, এরকম চককে যদি আমরা ধরে এরকম আঁচড়ি দিয়ে পেটাচ্ছি, কি হবে? চকটা কিন্তু ফেটে যাবে চকটা। তার মানে ওখানে কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্সটা কিন্তু কম আছে। আইসটাকে অনেক চেষ্টা করে ভেঙে ফেললাম, আইসকে, সেখানে অ্যাট্রাকটিভ ফোর্স আছে, কিন্তু একে কিন্তু কোনোভাবে ভাঙতে পারছি না। তাহলে মানে কি না, ফোর্স অফ অ্যাট্রাকশন যেখানে উইক আছে, ফোর্স অফ অ্যাট্রাকশন
যেখানে উইক আছে সেখানে কিন্তু সহজেই আমি তাকে ভেঙে ফেলতে পারি। কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশন যেখানে আইসের ক্ষেত্রে কোয়াইট স্ট্রঙ্গার, আইসের ক্ষেত্রে কিন্তু একটু স্ট্রং, সেই জন্য অনেকটা বেশি এনার্জি দিতে হচ্ছে আমাকে ভাঙতে গেলে। কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশন এখানে কি হচ্ছে, ভেরি ভেরি স্ট্রং। এখানে কিন্তু ফোর্স অফ মলিকুলসগুলো কিন্তু অনেক কাছাকাছি আছে, মলিকুলসগুলো কাছাকাছি আছে। মলিকুলসগুলো কাছাকাছি থাকলে ফোর্স অফ অ্যাট্রাকশন ভেরি ভেরি হাই, অনেক অনেক হাই এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, ভেরি ভেরি স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন। এবং ভেরি ভেরি স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন থাকার জন্য কিন্তু এটা দেখা যায় যে কোনো মতেই তুমি ভেঙে ফেলতে পারবে না, কোনো মতেই ওটাকে কোনো কিছু করতে পারবে না ফোর্স অফ অ্যাট্রাকশন যদি ভীষণ ভীষণ বেশি হয়। যেরকম আয়রন নেল, আয়রন এখানে কিন্তু তাই দেখতে পেলাম। তো ইজি একটা এক্সপেরিমেন্ট যে পার্টিকেলস অফ ম্যাটার তারা কি একে অপরকে অ্যাট্রাক্ট করে, অ্যান্সার ইজ ইয়েস। কিন্তু অ্যাট্রাকশনটা মাস্ট বি ডিফারেন্ট ফ্রম দ্য ডিফারেন্ট সাবস্ট্যান্সেস। ডিফারেন্ট তুমি যদি সাবস্ট্যান্স নাও তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্সটা কিন্তু অবশ্যই ডিফারেন্ট হতে থাকবে, আলাদা আলাদা অ্যাট্রাকটিভ ফোর্স হতে থাকবে। পার্টিকেলসগুলোর মধ্যে যে অ্যাট্রাকশন সেটা ডিপেন্ড করে যে মলিকুলসগুলো কত ক্লোজে আছে, কত কাছাকাছি আছে, কত দূরে আছে, তার উপরে বেস করেই কিন্তু আমরা এই অ্যাট্রাকটিভ ফোর্সের কথা বলি। ডিফিউশন এর কথা আমি বলেছি, কিন্তু ডিফিউশনের কথা যেটা বলেছি সেটা কিন্তু আমরা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রেই বলেছি যে ডিফিউশন, কারণ গ্যাসের ক্ষেত্রে ডিফিউশনটা সব থেকে ভালো হয়। গ্যাস মলিকুলস এক জায়গা থেকে আরেক জায়গায় খুব তাড়াতাড়ি খুব কুইকলি কিন্তু ছড়িয়ে পড়ে। কিন্তু ডিফিউশন সলিড এবং লিকুইডের ক্ষেত্রে যে হয় না তা নয়, হয় অবশ্যই হয়, কিন্তু আমরা যদি কম্পেয়ার করি তাহলে গ্যাসের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি হয়। চল আমরা কিন্তু গ্যাস মলিকুলস এবং সলিড এবং লিকুইডের ক্ষেত্রে ডিফিউশনের রেটটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। তো ডিফিউশনের রেটটা যদি নিয়ে আমরা আলোচনা করি তাহলে সেখানে দেখতে পাবো যে সলিড লিকুইড গ্যাস তাদের ক্ষেত্রে সলিডের ক্ষেত্রে কিন্তু মলিকুলসগুলো খুব কাছাকাছি থাকে। মানে তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কিন্তু হাই, তাহলে সে তাড়াতাড়ি ডিফিউজড হতে চাইবে না। ডিফিউশনটা কিন্তু লিকুইডের ক্ষেত্রে তার মধ্যে একটু ডিস্টেন্স আছে, একটু বেশি ডিস্টেন্স আছে, সে কিন্তু একটু তাড়াতাড়ি ডিফিউজ। এখানে কিন্তু অনেক বেশি ডিস্টেন্স আছে, অনেক বেশি ডিস্টেন্স রয়েছে এবং ডিফিউজেস মোস্ট কুইকলি, সব থেকে তাড়াতাড়ি কিন্তু ডিফিউশনটা হবে। কিন্তু গ্যাসের কারণ মলিকিউলগুলোর অ্যাট্রাকশনই কিন্তু এর ক্ষেত্রে দায়ী। মলিকুলসের অ্যাট্রাকশন যত কম, ডিফিউশন তত বেশি, ডিফিউশন তত কুইকলি হতে থাকবে। তো দেখ আমরা কিন্তু সকলের যদি মুভমেন্ট নিয়ে আলোচনা করি তাহলে নিশ্চয়ই গ্যাস মলিকুলসগুলোর মুভমেন্ট কিন্তু অনেক বেশি। Diffusion of one substance into another substance goes until a uniform mixture is formed. পুরো ডিফিউশনটাতেই কিন্তু পুরোপুরি মিশে যাবে এবং ডিফিউশন সবসময় কিন্তু একটা সব ক্ষেত্রেই হয় যে সলিড লিকুইড গ্যাস, কিন্তু গ্যাসের ক্ষেত্রে ফাস্টেস্ট এবং স্লোয়েস্ট হচ্ছে সলিডের ক্ষেত্রে, কারণ পার্টিকেলসগুলো র্যাপিডলি মুভ করে কারণ ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্সটা সব থেকে কম হয়। তো ডিফিউশন এই ব্যাপারটা কি মাথায় ঢুকে গেছে যে ডিফিউশন আমরা বলতে কি বোঝাচ্ছি এবং তা কি কারণে দায়ী না দায়ী ইত্যাদি ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বুঝতে পেরেছিস? বল আমাকে যে ডিফিউশনটা জিনিসটা তুই বুঝতে পেরেছিস কিনা। অনুরাগ কোথায়, ঘুমিয়ে পড়লি নাকি? মানে আমার না খুব আস্তে আওয়াজ আসছে, আর আমার আসলে 2 GB শেষ হয়ে গেছে, আপনাকে লিখেও পাঠিয়েছি, দেখুন মানে আস্তে আসছে, মানে শুনতে পাচ্ছি ঠিকই। ঠিক আছে, আমি মানে বুঝতে পেরেছি। আমি ক্লাসের লিংক পাঠিয়ে দেবো, ভিডিওর লিংক পাঠিয়ে দেবো, পুরো তো ক্লাস রেকর্ড হচ্ছে, তো সেটা পাঠিয়ে দেবো, আরেকবার দেখে নিস। আমাদের কাছে তো সব রকম ব্যবস্থাই রয়েছে, আমাদের ক্লাসে কেউ কিছু শুনতে না পেলেও অসুবিধা নেই, পরেও শুনে নিতে পারবে। ক্লাস যদি মাঝখানে যদি লিভ করে যায় তাহলেও অসুবিধা নেই, সব ক্ষেত্রেই কোনো অসুবিধা সেরকম একটা নেই। অনলাইন ক্লাসের সুবিধাও আছে, অসুবিধা হচ্ছে যে সামনাসামনি হচ্ছে না,
বাকি সব ব্যাপারটাই কিন্তু সুবিধাজনক, পুরো ব্যাপারটাই সুবিধাজনক। আমার তো মনে হয় খুব ভালো ব্যাপারটা, প্রসেসটা। এবং অফলাইন যখন ক্লাস চালুও হবে তখন অনলাইনও সাইড বাই সাইড পাওয়া উচিত, কারণ আমরা বোর্ডে লিখে টিখে পড়িয়ে টড়িয়ে সেটা যতটা ভালো হবে, সেখানে অ্যানিমেশনের থ্রু দিয়ে বা ভিডিও এইসব পাওয়ার পয়েন্টের থ্রু দিয়ে পড়ালে কিন্তু পড়াটা কিন্তু অনেক ভালো হয় এবং অল্প সময় অনেক বেশি কিছু পড়ানো যায়, অনেক ডিটেলে পড়ানো যায়। আর কেউ আমার বাড়িতে আসবে, সেটা তার টাইমও লাগবে, আসতে যেতে যা সময় লাগবে সেটা যথেষ্টই। যাতায়াতের জন্য অনেকটা সময় চলে যায়, সেই সময়টা সে প্লাস শরীরের উপর একটা এফেক্ট পড়ে। আর তার উপরে এখন করোনা আবার আরও বাড়তে শুরু করেছে। আজকেরই পেপারে দেখলাম যে 1 লাখের উপরেই আবার অ্যাফেক্টেড হতে শুরু করে দিয়েছে। তো ন্যাচারালি কেউই রিস্ক নিতে চাইবে না, আপাতত আর কি কেউ রিস্ক নিতে চাইবে না যে এরকমভাবে বেরিয়ে টেরিয়ে এসব করতে। তো সেই জন্য আমাদের পড়াশোনাটা যাতে ভালোভাবে চালু থাকে, না ক্লাসে আসতে পারলেও বা নেটওয়ার্কের প্রবলেম হলেও, আমারও তো নেটওয়ার্কের প্রবলেম হয় না যে তা নয়, নেটওয়ার্কের প্রবলেম হয়। সেই জন্য আমি 2টো নেট রেখে দিয়েছি আমার বাড়িতে, 2টো নেটের কানেকশান, একটা অ্যাটলিস্ট অসুবিধা হলেও যাতে অন্যটা দিয়ে চালানো যায়। কারণ ইন্টারনেটটা এখন সব সময় দরকার, ইন্টারনেট ছাড়া তো আমরা কিছু ভাবতেই পারি না। এখন সবাই জানে যে প্রত্যেকের কিন্তু ইন্টারনেটটা ভীষণ ভীষণ জরুরি, সেখানে কিন্তু ডেটাটা থাকা দরকার। এনিওয়ে, তো আমরা সলিড, লিকুইড, গ্যাস এদের আমরা ডিফিউশনে নিয়ে আলোচনা করছি। স্যার আরেকবার একটু ব্রাউনিয়ান মোশনটা একটু বুঝিয়ে দেবে? ব্রাউনিয়ান মোশন হচ্ছে যে গ্যাস মলিকিউলস গুলো দেখা যায় যে অনেক সময়তেই কি হয় না, আমি দেখাচ্ছি। গ্যাস মলিকিউলস গুলো আমি একটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে একটা কন্টেনার। তো এই কন্টেনারের মধ্যে অনেক মলিকিউলস আছে, এই একটা মলিকিউলস, এই একটা মলিকিউলস, এই একটা অনেক গ্যাস মলিকিউলস আছে। এইবারে কি হয় না, কোনো একটা গ্যাস মলিকিউলস এরকম স্ট্রেট লাইনে মুভ করে, আবার আরেকটা গ্যাস মলিকিউলসও মুভ করে। যখন ধাক্কা লাগে তখন এই মলিকিউলটা আবার অন্য একটা দিকে চলে যায়, এখানে আবার আরেকটা মলিকিউল এসে ধাক্কা লাগলো, তখন এ আবার এদিকে চলে যায়। আবার দেয়ালের গায়ে ধাক্কা লাগলো, ধাক্কা লেগে আবার এদিকে চলে যায়। তো এই যে এরকম 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 এরকম, এই যে জিগজ্যাগ ওয়েতে একটা এলোপ্যাথারি মুভমেন্ট, বি মুভমেন্ট, এরকম ধরনের মুভমেন্ট, এটাকেই বলে ব্রাউনিয়ান মোশন। ব্রাউনিয়ান মোশন যে কোনো ডাইরেকশনে মুভ করতে পারে, একদম হাবিজাবি টাইপের মুভমেন্ট, এদিকে গেল ওদিকে গেল, দেয়ালের গায়ে ধাক্কা লাগলো, অন্য মলিকুলের গায়েতে ঝাঁপিয়ে পড়লো, সে ধাক্কা মারলো, লাথি মারলো, এদিকে চলে গেল ওদিকে চলে গেল। অনেকটা ফুটবল খেলায় ফুটবলের যে মুভমেন্ট, ফুটবলের খেলায় কিরকম ফুটবলের মুভমেন্টটা হয়, ফুটবলে এ মারলো ওর দিকে গেল, ও মারলো ওর দিকে গেল, ওইদিকে গেল এইদিকে গেল, গোলকিপারের দিকে গেল, গোলকিপার মারলো, এইরকম ধরনের মুভমেন্ট আর কি, যে সেটাকে বলে ব্রাউনিয়ান মুভমেন্ট। আর এখানে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার নেই, ব্রাউনিয়ান মুভমেন্টের কথা এই প্রসঙ্গে আমি বলেছি। যাকে তো আমরা ফিরে এলাম আবার আমাদের জায়গায়। তোমরা আমাদের একটা ইম্পর্টেন্ট দেখ, যখনই আমি স্টেট পড়তে যাচ্ছি, সলিড, লিকুইড, গ্যাস এইসব স্টেট পড়তে যাচ্ছি, তখনই কিন্তু আমাদের দরকার কিন্তু স্টেট চেঞ্জ। আর স্টেট চেঞ্জটার ব্যাপারে পড়তে গেলে আমাদের কিন্তু টেম্পারেচারটা ভীষণ টেম্পারেচার ফ্যাক্টরটা কিন্তু আমাদের কাছে প্রচণ্ড জরুরি। যে টেম্পারেচার বলতে আমি কি বুঝি, দেখ, টেম্পারেচার হচ্ছে একটা বডি কতখানি হট বা কতখানি কোল্ড, সেটার মেজারমেন্ট হচ্ছে টেম্পারেচার। তোমার হয়তো জ্বর হয়েছে, তো শরীর গরম, টেম্পারেচার, তার মানে আমি যদি থার্মোমিটার দিয়ে দেখি
তাহলে সেখানে আমি দেখতে পাবো যে থার্মোমিটারে জ্বর দেখাবে, তোমার শরীর গরম হয়ে গেছে, থার্মোমিটারে টেম্পারেচার দেখাবে। তো এই যে আমার শরীরটা যে জ্বর হয়েছে, তার যে হট কন্ডিশন আমার শরীরের, সেটার মেজারমেন্টই হচ্ছে টেম্পারেচার। তো টেম্পারেচারটা এবারে কি না, কেমিস্ট্রির ভাষায় বলতে গেলে আমরা কি পড়ছি, কেমিস্ট্রি পড়ছি। আমরা জ্বর হয়েছে জ্বর হয়নি এসব না, আমরা পড়ছি হচ্ছে কেমিস্ট্রি। তাই মলিকিউলগুলো যখন মোশনে থাকে, এই মলিকিউল এদিকে এদিকে, তখন কি হয়, মলিকিউলগুলোর মধ্যে অন্য মলিকিউলে ধাক্কা লাগে। ধাক্কা লাগলে কিছুটা তার থেকে টেম্পারেচারটা বেরিয়ে আসে। So we can say that temperature is the measure of the extent of motion of atoms. মানে টেম্পারেচার বেশি মানে বুঝতে হবে যেখানে মলিকিউলগুলো কিন্তু বেশি মুভমেন্টে আছে, মলিকিউলগুলো কিন্তু এলোপাতাড়ি অনেক বেশি মুভমেন্টে আছে, এবং মলিকিউলগুলো এই যে মুভ করছে সেটাকেই কিন্তু আমরা টেম্পারেচার দিয়েই মেজার করি। টেম্পারেচার, কেউ বললো একটা সাবস্ট্যান্সের টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি বুঝবো যে ওটা বেশি গরম। কিন্তু কেউ বললো যে ওটা 20 ডিগ্রি সেলসিয়াস, তার মানে বুঝবো যে ওটা কম গরম। তাহলে টেম্পারেচার হচ্ছে হটনেস বা কোল্ডনেস কত ডিগ্রিতে ডিফাইন করা হয়, টেম্পারেচার দিয়ে আমরা ডিফাইন করি এটা। তো টেম্পারেচারের যে স্কেল রয়েছে সেটা কি না, সেলসিয়াস স্কেল, আমরা যে দুটো স্কেল, ফারেনহাইট স্কেল তো এখন আজকাল ব্যবহার করা হয় না, তো সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেল। দেখ, টেম্পারেচার স্কেল হচ্ছে সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেল। তো সেলসিয়াস স্কেল ডিগ্রি সি লেখা হয়, কেলভিন স্কেলে কিন্তু শুধু কে লেখা হয়, ডিগ্রি লেখা হয় না, শুধু কে লেখা হয়। তো বয়েলিং পয়েন্ট অফ ওয়াটারই সবসময় আপার ফিক্সড পয়েন্ট হয়। একটা থার্মোমিটারের কি থাকে না, আপার ফিক্সড পয়েন্ট, আর একটা থাকে লোয়ার ফিক্সড পয়েন্ট। আপার ফিক্সড পয়েন্টটা হচ্ছে বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার, আর লোয়ার ফিক্সড পয়েন্ট হচ্ছে ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। তো যদি সেলসিয়াস স্কেল হয় তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস আপার ফিক্সড পয়েন্ট এবং 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে লোয়ার ফিক্সড পয়েন্ট। কিন্তু সেলসিয়াস থেকে ডিগ্রি সেলসিয়াসের যে ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 অ্যাড যদি করি তাহলেই কেলভিন স্কেলে কনভার্টেড হবে। তাহলে 100 এর সাথে আমি 273 যদি অ্যাড করি তাহলে 373 কেলভিন, 0 সাথে যদি 273 অ্যাড করি তাহলে 273 কেলভিন। তাহলে সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে যেতে গেলে সব সময় খেয়াল রাখবি যে সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে যখন আমরা যাব তখন কিন্তু 273 অ্যাড করব। কেলভিন স্কেলটাকে তুই বলতে পারিস অ্যাবসলিউট টেম্পারেচার স্কেল। Kelvin scale is called absolute temperature scale on which the lowest possible temperature is 0. The lowest possible temperature টা কত না 0। 0 মানে তাহলে কত হয়ে গেল না, সেলসিয়াস স্কেলে হচ্ছে -273। এটাই হচ্ছে লোয়েস্ট এভার টেম্পারেচার। সব থেকে যদি কম টেম্পারেচার কিছু হতে হয় তাহলে -273, মানে এটার চাইতে আর লোয়েস্ট কোনো টেম্পারেচার হতে পারে না। তো অ্যাবসলিউট স্কেল বা কেলভিন স্কেলে এই টেম্পারেচারটাকেই লোয়ার ফিক্সড পয়েন্ট করা হয়েছে। এটাই হচ্ছে 0, অ্যাবসলিউট 0, এবং এই অ্যাবসলিউট 0টাই হচ্ছে লোয়েস্ট পসিবল টেম্পারেচার। এর চাইতে কম টেম্পারেচার হতে পারে না, সেই জন্য এই স্কেলটাকে অ্যাবসলিউট স্কেল বলে। অ্যাবসলিউট স্কেল এই কারণেই বলা হয় যে সেটা লোয়েস্ট পসিবল টেম্পারেচার, ওর 0টা হচ্ছে লোয়েস্ট পসিবল টেম্পারেচার। অ্যাবসলিউট স্কেলের 0টা হচ্ছে লোয়েস্ট পসিবল, 0টা লোয়েস্ট পসিবল বলেই ওটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট 0। তো আমরা তার মানে 0 কেলভিন কে অ্যাবসলিউট টেম্পারেচার আমি বলবো। 0 কেলভিন এটাকেই বলা হয় অ্যাবসলিউট, 0 কেলভিন হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। এটা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার 0 কেলভিন বলে। তার মানে স্যার এই যে কেলভিন আর এই যে ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস, আচ্ছা ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইটটা কি কেলভিন এর মতো নাকি কেলভিনই বলা হয়? না, ডিগ্রি ফারেনহাইটটা কেলভিন নয়, ওর আপার ফিক্সড পয়েন্ট হচ্ছে 212 আর লোয়ার ফিক্সড পয়েন্ট হচ্ছে 32 ডিগ্রি।
এটা আলাদা একটা স্কেল, এটা আজকাল চলে না। ফারেনহাইট স্কেলে শুধুমাত্র ক্লিনিক্যাল থার্মোমিটার, মানে আমাদের যে জ্বর ফর দেখে ওই থার্মোমিটারই ইউজ হয়। সেলসিয়াস স্কেল আলাদা, কেলভিন স্কেল আলাদা। কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলই ভালো করে মনে রাখবি। ফারেনহাইট স্কেলটা কিন্তু এখন আর চলে না, কিন্তু ফারেনহাইট স্কেল আলাদা। 212 হচ্ছে আপার ফিক্সড পয়েন্ট আর 32 হচ্ছে লোয়ার ফিক্সড পয়েন্ট। যদি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে রিলেশনশিপ জানতে চাস, C/5 = F-32/9, এটা হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে। আর সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। কেলভিন স্কেলে যদি যেতে হয় তাহলে 273 - 273 প্লাস এই -0 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273, বা ডিগ্রি সেলসিয়াস থেকে যদি কেলভিনে তুই যেতে চাস, তাহলে কেলভিন থেকে যদি সেলসিয়াসে আসতে চাস তাহলে কেলভিন থেকে 273 মাইনাস করে দিবি। আর সেলসিয়াস স্কেলের সাথে যদি তুই 273 অ্যাড করিস, তোকে বললো যে 30 ডিগ্রি সেলসিয়াস, সেটা তাহলে কত কেলভিন? কত কেলভিন? কেলভিন স্কেলে কত? কেলভিন স্কেলে কত? তাহলে তুই কি করবি না, কেলভিন স্কেলে হবে 30 প্লাস 273 মানে 303 কেলভিন। সবসময় কেলভিন স্কেলে যেতে গেলে 273 অ্যাড করতে হবে। আবার তোকে বললো 303 কেলভিন ইকুয়ালস টু কত ডিগ্রি সেলসিয়াস, তাহলে 303 মাইনাস 273 ইকুয়ালস টু 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কেলভিন থেকে যখন সেলসিয়াসে যাবি 273 মাইনাস করবি, আর সেলসিয়াস থেকে যখন কেলভিনে যাবি 273 প্লাস করে দিবি, তাহলেই হবে। কথা বুঝলি কেন? বুঝলি না? ওকে, হ্যাঁ বুঝেছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। না, আচ্ছা, দেখি তো একবার প্রশ্নের অ্যান্সার কে কি রকম দিতে পারছে। দ্য ফোর্স দ্যাট বাইন্ডস দ্য পার্টিকেলস অফ ম্যাটার টুগেদার ইজ নোন অ্যাজ, কোন অপশনটা কারেক্ট হবে বলো? Intermolecular force. হ্যাঁ, অপশন সি, ইন্টারমলিকুলার ফোর্স। একদম তাই, ভেরি গুড। ইন্টারমলিকুলার ফোর্স এটাই হচ্ছে কারেক্ট অপশন। যে মলিকুলের মধ্যে বা পার্টিকেলসের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স, ইন্টারমলিকুলার ফোর্স। সো ইজি। আমরা আরো কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যাকে state of matter which consists of super energetic particles in the form of ionized gases is called, এটা কে বলবো? Plasma state. Plasma state. আবার সঙ্গে সঙ্গেই বলে দিচ্ছে যে হ্যাঁ, প্লাজমা স্টেট, কারণ আয়নাইজড গ্যাসের কথা বলেছি, সুপার এনার্জেটিক পার্টিকেলস, আয়নাইজড গ্যাস। তো একটুখানি মন দিয়ে শুনলেই হয়ে যাবে, আর নতুন করে পড়ার দরকার নেই, বাড়িতে আর পড়ার দরকার নেই। একবার আমি যেগুলো পাঠাবো মেটেরিয়ালগুলো, এগুলো পড়লেই হবে। একবার দুবার দেখলে কোশ্চেন আনসার করলেই হয়ে যাবে, এখানে পড়লেই হয়ে যাবে, তাতেই পড়া হয়ে যাবে, আর কিন্তু পড়তে হবে না। তার মানে এই নয় যে পড়তে হবে না, পড়তে হবে, কিন্তু পরীক্ষা নেব না, চ্যাপ্টার শেষ হয়ে গেলে তখন কিন্তু পড়তে হবে। তো স্টেট অফ ম্যাটার বললাম। আচ্ছা, এটা আবার দেখা যাক যে হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইবস দ্য লিকুইড ফেজ। এটা প্রশ্নটার উত্তর কে দেবে? ভালো করে পড়ে দেখে আমাকে রিপ্লাই দাও। অপশন সি হবে। Sir, option C. It has a definite volume but not a definite shape. ডেফিনিট ভলিউম নট এ ডেফিনিট শেপ। হ্যাঁ, ডেফিনিট ভলিউম আছে লিকুইডের, কিন্তু শেপটা ডেফিনিট নয়। অপশন সি হবে। এটা ডিটা লেখা আছে নাইদার ডেফিনিট শেপ অর ডেফিনিট ভলিউম। এটা গ্যাসের জন্য, এটা গ্যাসের জন্য, এটা লিকুইডের জন্য। আর এই অপশন এটা হলো সলিডস এর জন্য। অপশন এ ডেফিনিট শেপ এন্ড ডেফিনিট ভলিউম, এটা সলিডের জন্য। স্যার তাহলে অপশন বিটা কিসের জন্য হবে? ওটাও কি সলিডস? হ্যাজ এ ডেফিনিট শেপ বাট নট এ ডেফিনিট ভলিউম। এটা কারোরই নয়, এটা এমনি বানানো অপশন, এটা কারোরই জন্য। ভলিউম সকলেরই থাকে, গ্যাসের ছাড়া সকলের ভলিউম থাকে। যেখানে ডেফিনিট শেপ আছে সেখানে ডেফিনিট ভলিউম অবশ্যই থাকবে। এটা একটা এমনি ফালতু একটা অপশন। যাকে আমরা স্টেটের কিছু কিছু জিনিসপত্র এবং তাদের প্রপার্টি পড়াশোনা করে ডিফিউশন এইসব পড়ে এগোচ্ছি। আমরা চ্যাপ্টার শুরু করেছিলাম যে ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস। আমরা সারাউন্ডিংসের যে ম্যাটার রয়েছে তার সম্পর্কে আমরা ডিটেলে পড়াশোনা করছি। তো ম্যাটারের নানান রকম ব্যাপার স্যাপার নিয়ে আমরা পড়ছি। তো সেখানে পড়তে পড়তে আমরা সলিডের, তার মানে প্রপার্টিগুলো আরেকবার করে মনে করে রাখা ভালো, যে ফিক্সড শেপ এবং ভলিউম, তারা নট কম্প্রেসেবল, তারা
যে কোনো কন্টেনারে রাখবে তাদেরকে রাখার জন্য এরকম কোনো নয়, তারা ফ্লো করে না, তাদের ডিফিউশন টেন্ডেন্সি কিন্তু খুবই কম, ডিফিউশন কিন্তু একদম হতে চায় না, ডিফিউশন টেন্ডেন্সি নীল। কারণ সলিডের মলিকুলগুলো কি আছে, টাইটলি প্যাকড, ইন্টারমলিকুলার স্পেস ইজ ভেরি লেস, ইন্টারমলিকুলার ফোর্সেস আর স্ট্রঙ্গার। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। টাইটলি প্যাকড, ইন্টারমলিকুলার স্পেস ইজ ভেরি লেস, একদম টাইটলি প্যাকড, খুব কম জায়গা রয়েছে, স্পেস কিন্তু কম রয়েছে, স্পেস কিন্তু কম, স্মল স্পেস। ফলে স্যার আমি বলছিলাম যে আমরা যে খাবারে খাই দারচিনি, এই দারচিনি এইটা তো গাছের তো ব্রাঞ্চের ছাল, তো ওইটাকে ইজিলি কিছু দিয়ে মারলে ওটা ভেঙে যায়, ওটা তো সলিড, তাহলে ওটা ইজিলি ভেঙে যায়, কিন্তু বাদ বাকি গুলো ভাঙে না কেন? ওটাও তো সলিড দারচিনিটা। না এরকম ঘটনা নয় যে কোনো সলিডই কিন্তু ইজিলি ভাঙবে না। আমি একটু আগে দেখালাম যে চক তাকে মেরে ভেঙে দেয়া যাচ্ছে, কিন্তু একটা লোহার পেরেক তাকে মেরে ভেঙে দেয়া যাচ্ছে না। তার মানে কি দাঁড়ালো, যে সলিডের মধ্যে আবার ডিফারেন্স রয়েছে মলিকিউলার স্পেসের। আমি যখন ওই এক্সপেরিমেন্টটা দেখিয়েছিলাম তখন দেখেছিস ভালো করে যে এইখানে ছিল ওই এক্সপেরিমেন্টটা, যে সলিড অনেকগুলোই হতে পারে, কিন্তু তাদের মধ্যে কাউকে সহজে ভেঙে ফেলা যাবে, কাউকে সহজে ভেঙে ফেলা যাবে না। ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু সব সলিডের মধ্যেই যে প্রচন্ড বেশি আছে তার কোনো মানে নেই। সলিড টু সলিড ভ্যারি করবে, সলিড টু সলিড এই যে পার্টিকেল টু পার্টিকেল অ্যাট্রাকশন কোহেশন সেটা ভ্যারি করবে। আমরা এখানে তিনটে সলিড নিয়েছিলাম, একটা হচ্ছে চক, একটা হচ্ছে আইস, আর একটা হচ্ছে আয়রনের। তো প্রত্যেকটাই তো সলিড, চকও সলিড, আইসও সলিড, আয়রনেলও সলিড। তাহলে চকটাকে কেন ফাটিয়ে ফেলা যাচ্ছে বা আইসটাকে একটু, তার মানে কি? তার মানে একটাই, যে সলিড হলেও তার মধ্যে কিছু সলিড, তাদের মধ্যে আবার ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা বেশি। এখানে কিন্তু একটু শক্ত এবং ভাঙতে গেলে বেশি এনার্জি লাগলো, এবং এখানে কিন্তু অনেকই বেশি এনার্জি দিয়েও কিন্তু ভাঙা যাচ্ছে না। তার মানে গাছের দারচিনি খাচ্ছিস কি লবঙ্গ খাচ্ছিস সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে সলিডের মধ্যেও আর ম্যাটার টু ম্যাটার কিন্তু ভ্যারি করে অ্যাট্রাকটিভ ফোর্সে। আমার কথা কি বোঝা গেল? এইবার বুঝতে পেরেছি। মানে সব সলিডকেই যে একেবারে ভাঙা যাবে না এরকম কোনো কথা নেই। লোহা সেটাও সলিড, আবার আমরা আলু খাই সেটাও সলিড। তো আলু তো কামড়েই খাই, লোহা তো আর কামড়ে খাই না। তাহলে লোহা আর আলুর মধ্যে তো কিছু নিশ্চয়ই ডিফারেন্স আছে। আলুকে তো লিকুইড বলবো না, আলুকে তো সলিডই বলবো। তো ন্যাচারালি সলিডগুলোর মধ্যে আবার কারোর ক্ষেত্রে বাইন্ডিং ফোর্সটা কম, কারোর ক্ষেত্রে বেশি, ইত্যাদি হতে পারে। এই কথাই বলতে চাইছি। প্রত্যেকটা এক্সপেরিমেন্ট কিন্তু কিছু বলতে চায়, সেই বলা কথাটাই কিন্তু খুঁজে বের করতে নিতে হবে, তারপরেই মজাটা পাওয়া যাবে। সায়েন্স পড়ার, কেমিস্ট্রি পড়ার মজাটা কিন্তু ওখানেই আছে। আর পরবর্তীকালে আরও অনেক এমন চ্যাপ্টার আছে যে একদম মজাদার চ্যাপ্টার আর কি, পিরিয়ডিক টেবিল থেকে শুরু করে অ্যাটমিক স্ট্রাকচার, সেগুলোতে মানে অনেক মজার ব্যাপার রয়েছে, অনেক ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। এগুলো তো খুব ইজি ব্যাপার। ম্যাটার তো আমরা অনেক আগে থেকেই পড়ে আসছি, ম্যাটার সম্পর্কে তো আর নতুন করে কিছু বলার নেই। তবুও কিন্তু ম্যাটারের কয়েকটা ব্যাপার স্যাপার না পড়লেই নয়। ফিক্সড ভলিউম, নো ফিক্সড শেপ, নেগলিজেবল কম্প্রেসিবিলিটি, কোনো কন্টেনার দরকার রাখার জন্য, জলটাকে কোথায় রাখবে, ডেনসিটি কম হয়, দে ক্যান ইজিলি ডিফিউজ বলছি বটে, কিন্তু অত ইজিলিও ডিফিউজ নয়, কোনো লিকুইডের মধ্যে দিলে ইজিলি ডিফিউজ হয়। এবং এখানে কিন্তু মলিকুলগুলোর কিন্তু ইন্টারমলিকুলার স্পেসটাও কিন্তু বেশি হয়ে গেছে মোর, এবং ইন্টারমলিকুলার ফোর্সও কিন্তু কম্পারেটিভলি লেস ইন্টারমলিকুলার অ্যাজ কম্পেয়ার টু সলিডের কম্প্যারিজনে। মলিকুলার স্ট্রাকচার মানে যখনই বলবে তখনই বুঝবি যে ওর ভিতরে মলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স এবং ইন্টারমলিকুলার স্পেসটা কেমন আছে, সেই জিনিসগুলোই কথাই জানতে চেয়েছে, সেই জিনিসগুলোর কথাই তোমাকে বলতে হবে। যাকে তো gaseous, no fixed shape, no fixed volume, highly compressible, flow in all direction, entire space of the container choice,
ইজিলি ডিফিউজ, খুবই তাড়াতাড়ি ডিফিউজ করে যায়, ভেরি লো ডেন্সিটি। তো সব প্রপার্টিগুলো আমরা ডিটেলে ডিসকাস করেছি, আমরা এক্সপেরিমেন্ট করেছি, তাতে দেখিয়েছি, প্রপার্টিগুলোকে আলোচনা করেছি। সেই জন্যে প্রপার্টিগুলো যখন করছি তখন কিন্তু সেরকম একটা কিছু মনে হচ্ছে না। এবং গ্যাস মলিকিউলসগুলো অনেক দূরে দূরে থাকে, তাদের ইন্টারমলিকুলার ফোর্স কিন্তু ভেরি উইক, ইন্টারমলিকুলার ফোর্স ভেরি উইক, এবং ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার ফোর্স অলমোস্ট নীল ধরা যায়, নেগলিজেবল ফোর্স অফ অ্যাট্রাকশন। তো মলিকুলার স্ট্রাকচার অফ গ্যাসেস সেখানে আমি বললাম এই সমস্ত কথাবার্তা। তো সলিড লিকুইড গ্যাসের মধ্যে ডিফারেন্সিয়েট আমরা আগের দিনকারও করেছিলাম, এখানে দেখবি একই কথা, ওই তিনটে লেখা রয়েছে। হ্যাঁ, কে রিজিড হয়, কে রিজিড হয় না, তারপরে ডেফিনিট শেপ আছে, কার ডেফিনিট শেপ নেই, এনার্জি কম, কম্প্রেস করা যায় কি যায় না, হ্যাঁ, অ্যাট্রাকটিভ ফোর্স কার বেশি কার কম, সলিড ফ্লো করতে পারে কি পারে না, ডিফিউশন রেট স্লো কি স্লো না, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত জিনিসপত্রগুলো এখানে রয়েছে, সেটার একটা কম্পারিজন রয়েছে। তো তিনটে স্টেট নিয়ে আমরা পড়লাম, ইভেন ফিফথ স্টেট বা ফোর্থ স্টেট সেটাও নিয়ে আমরা পড়েছি। এবারে আসছি আর একটা গুরুত্বপূর্ণ টপিকে আজকে, সেটা হচ্ছে যে আচ্ছা স্টেট যেগুলো সেগুলো কি চেঞ্জ হয়ে যেতে পারে একটা স্টেট থেকে কি আরেকটা স্টেটে? ভেরি ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে একটা স্টেট থেকে কি আরেকটা স্টেটে আমরা যেতে পারবো, কিভাবে, কিভাবে এটা সম্ভবপর হবে যে একটা স্টেট থেকে? তো এই ব্যাপারটাই আমরা পড়বো, তাকে বলে কি স্টেট চেঞ্জ বা চেঞ্জ অফ স্টেট। আজকে তুমি আইস থেকে লিকুইড করলে, ওয়াটার করলে, বা ওয়াটার থেকে আমরা ওয়াটার ভেপার করলাম, এই সমস্ত যে জিনিসগুলো করছি, আইস থেকে ওয়াটার, ওয়াটার থেকে ওয়াটার ভেপার, ওয়াটার ভেপার থেকে আবার লিকুইড, সলিড থেকে সরাসরি গ্যাস, এইগুলো যেগুলো করছি এগুলোই কি না, এগুলোই হচ্ছে চেঞ্জ অফ স্টেট। এটা কিন্তু অনেক কিছু বিষয় রয়েছে, আমি পরের দিনকার এটা নিয়ে আমি পড়াবো, কন্টিনিউ করব, কিন্তু এটা বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং অনেক ভালোভাবে কিন্তু তোকে পড়তে হবে, অনেক ভালো করে জানতে হবে এবং ভালো লাগবে। ফিজিক্স ঘেঁষা চ্যাপ্টার, কিন্তু ফিজিক্সের মতো কিন্তু আমরা এখানে কেমিস্ট্রির আইডিয়া দিয়েই ব্যাপারটাকে পড়াশোনা করব। তো দেখ, যে আমরা যদি ওয়াটারের কথা বলি, তাহলে ওয়াটার কিন্তু সে সলিড, লিকুইড, গ্যাস এবং তিনটে ফর্মেই কিন্তু ওই ওয়াটারটা কিন্তু থাকছে। ওয়াটার এক্সিস্ট ইন অল দ্য থ্রি ফর্মস, যে থ্রি ফর্মসটা আমরা সবসময় দেখেওছি, যে সব রকম ফর্মেই কিন্তু ওয়াটারটা এক্সিস্ট করে, সলিড, লিকুইড, গ্যাস, এই যে কোনো ফর্মেই কিন্তু ওয়াটারটা এক্সিস্ট করে। এখন আমাদের বক্তব্য হচ্ছে খুব সিম্পল, যে আমরা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে চাই, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে, তাকে আমরা কি বলবো? ইন্টার কনভার্সন অফ স্টেটস অফ ম্যাটার। মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাব। ধরা যাক সলিড রয়েছে, এটা লিকুইড রয়েছে, এটা গ্যাস রয়েছে। তো আমরা সলিড থেকে লিকুইডে আসতে পারি, সলিড থেকে লিকুইডে, লিকুইড থেকে সলিড, সলিড থেকে যে লিকুইডে আসি তাকে বলে কি মেল্টিং, লিকুইড থেকে যদি সলিডের দিকে যাই ফ্রিজিং। এরকম ভাবে যে কোনো সাবস্ট্যান্সকে যে কোনো সাবস্ট্যান্সে অন্যদিকে নিয়ে চলে যাওয়া যায় বাই দ্য অ্যাপ্লিকেশন অফ টেম্পারেচার, প্রেশার। দেখ, দ্য ফেনোমেনা ডিউ টু হুইচ matter changes from one state to another state and back to its original state on altering the condition of temperature and pressure. This is important, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, যে টেম্পারেচার এবং প্রেশার চেঞ্জ করে যদি আমি সলিড টু লিকুইড করলাম, আবার টেম্পারেচার প্রেশার চেঞ্জ করে এদিকে চলে এলাম, এরকম যদি আমি করতে পারি, তাকেই বলে কি, সেটাকেই বলে কি না, সেটাকেই বলে চেঞ্জ অফ স্টেট। চেঞ্জ অফ স্টেটের ক্ষেত্রে সবসময় ইম্পর্টেন্ট কথা মনে রাখবি, সেটা হচ্ছে টেম্পারেচার এবং প্রেশার, এই দুটোকেই আমরা চেঞ্জ করি, এই দুটোকেই
চেঞ্জ করি। তো আমরা সলিড লিকুইড গ্যাস তাদেরকে ইন্টার কনভার্ট করব, কোথায় কি এনার্জি দরকার লাগছে না লাগছে সেগুলোই আমরা ডিটেলে সেই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করবো। চল শুরু করা যাক। এখন দেখ যে স্টেট অফ দ্য সাবস্ট্যান্স ক্যান অলসো বি চেঞ্জড বাই প্রেশার। টেম্পারেচার দিয়েও চেঞ্জ করা যায়, প্রেশার দিয়েও চেঞ্জ করা যায়। যেরকম গ্যাসকে লিকুইড করা যায়, আবার লিকুইডকে সলিড বানানো যায়। প্রেশার যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উপর অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু সেটা ড্রাই আইস বা সলিড স্টেটে কনভার্টেড হয়। হ্যাঁ, তুমি টেম্পারেচার, জল তাতে টেম্পারেচার দিলে তাহলে ওয়াটার ভেপার হয়ে গেল। জল তাতে টেম্পারেচার দিলে ওয়াটার ভেপার হয়ে গেল। কিন্তু ওয়াটার ভেপারের উপরে তুমি প্রেশার দাও তাহলে সেখান থেকে ওয়াটার কনভার্ট করতে পারবে। গ্যাসের উপরে প্রেশার ডেভেলপ করিয়ে আমি তাকে কিন্তু সলিড স্টেটে কনভার্ট করতে পারি বা লিকুইড স্টেটে কনভার্ট করতে পারি। কার্বন ডাইঅক্সাইডকে সলিড বানিয়ে দেওয়া যায়, সলিড কার্বন ডাইঅক্সাইড বানিয়ে দেওয়া যায়, যার নাম হচ্ছে ড্রাই আইস। সে তো শুনেইছিস যে ড্রাই আইস খুব টেম্পারেচার কম, -60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, -60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ড্রাই আইস। তো সেটা খাবার দাবার রাখার কাজে ইউজ করা যায়। এখন আমাদের কাছে কয়েকটা প্রশ্ন মনে আসছে যেগুলো নিয়ে আমাদের জানার দরকার। যে এই যে স্টেট চেঞ্জ যখন হয়, আমি বলেছি যে ব্যাপারটাকে ভীষণ ইন্টারেস্টিং করতে হবে, যে আমাদের জানতে হবে সলিড থেকে লিকুইড হয়ে যাচ্ছে কি লিকুইড থেকে সলিড হয়ে যাচ্ছে, এগুলো বড় কথা নয়। বড় কথা হচ্ছে ভিতরে কি কি ঘটনা ঘটছে সেগুলো জানতে হবে। সেই জন্যই আমি প্রশ্ন রেখেছি, what happens inside the matter during the state change। আজকে কেউ বললো যে সলিড সেটা লিকুইডে হয়ে গেছে, তো এর ম্যাটারটা এখানে যা ছিল সেই একই মলিকিউল আছে, তাহলে কিরকম ভাবে চেঞ্জটা হলো, কি ব্যাপারটা হলো, সেটা নিশ্চয়ই আমরা জানতে চাইবো। হোয়াট হ্যাপেন, হাউ ডাজ দিস চেঞ্জ অফ স্টেট টেক্স প্লেস, কিভাবে আমি এই চেঞ্জটা এক্সিকিউট করতে পারি, এই চেঞ্জটা কিভাবে করতে পারি, একটা স্টেট থেকে আর একটা স্টেটে যে যাবে সেই যাওয়ার ব্যাপারটা আমি কিভাবে করব, টেম্পারেচার প্রেশার কিভাবে চেঞ্জ করব না করব ইত্যাদি ইত্যাদি নানান রকম বিষয় এর সাথে জড়িত। তো চল আমরা সেই ব্যাপারগুলো কিন্তু প্রশ্নগুলো যেগুলো মনের মধ্যে এসছে সেগুলো নিয়ে আলোচনা করি। তো এই এটা করতে গেলেই কিন্তু আমাকে কি করতে হবে না, অ্যাক্টিভিটি করতে হবে। অ্যাক্টিভিটি তো না করলে হবে না, অ্যাক্টিভিটি করতেই হবে। তো অ্যাক্টিভিটির ফার্স্ট এখানে কিন্তু কেস নাম্বার 1 যে অ্যাক্টিভিটি, চল আমরা সেই অ্যাক্টিভিটিটা একটু দেখে নিই। তো অ্যাক্টিভিটিটা কি বলা হচ্ছে না, এখানে একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম রয়েছে, আমি বলছি স্কিম্যাটিক ডায়াগ্রাম নিয়ে। তো কি করতে হবে সেটার কথা আমরা একটু যদি বলি তাহলে নিশ্চয়ই বুঝতে পারবি যে আমরা এখানে 150 গ্রাম আইস নেওয়া হয়েছে। আইস নিয়ে কি করা হয়েছে না, সেটা কিন্তু বার্নারে বসিয়ে দেওয়া হয়েছে উইথ আ ল্যাবরেটরি থার্মোমিটার ওখানে দিয়ে। তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে আমি 150 গ্রামের মতো আইস নিয়েছি, এখানে বার্নার, এখানে কিন্তু ল্যাবরেটরি থার্মোমিটার আছে, থার্মোমিটার বসিয়ে আমি এটাকে নিচ থেকে হিট করছি, হিট করা হচ্ছে, এখান থেকে হিট করা হচ্ছে। তাহলে কি হবে, স্টার্ট হিটিং বিকার অন দ্য লো ফ্লেমে হিট করতে শুরু করে দিয়েছি। নোট দ্য টেম্পারেচার হোয়েন আইস স্টার্টস মেল্টিং, যখন টেম্পারেচারটা নোট করতে বলছে, কথাটা গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, যে যখন আইস মেল্ট করা স্টার্ট হয়েছে, আইস মেল্ট, ভালো করে কথাটা শোন প্লিজ, পে অ্যাটেনশন, when the ice starts melting, আইস যখন মেল্ট করতে শুরু করেছে, স্টার্ট করেছে, নোট আবার কি বলছে, নোট দ্য টেম্পারেচার when all the ice has converted into water, যখন আইসটা মেল্ট করতে শুরু করলো তখনকার টেম্পারেচার, এবং যখন আইসটা পুরো মেল্ট করে গেল তখনকার টেম্পারেচার। দেখ, প্রথমে টেম্পারেচার মেল্ট করতে শুরু করেছে, টেম্পারেচার নোট করে নিয়েছি, টেম্পারেচার তো আমি নোট করে নিয়েছি। এবারে আইস পুরো মেল্ট করছে, পুরো মেল্ট করে গেছে,
এখন আবার টেম্পারেচারটা আমি নোট করব, আবার একবার টেম্পারেচারটা নোট করব। তো নোট করে কি দেখছি? নোট করে এটাই দেখছি যে না, আইস যখন মেল্ট করতে শুরু করেছিল তখন তার যা টেম্পারেচার ছিল, পুরো আইসটা যতক্ষণ পর্যন্ত না পুরোটা মেল্ট করলো ততক্ষণ পর্যন্ত কিন্তু টেম্পারেচারের কোনো রকমের কোনো পরিবর্তন হবে না, চেঞ্জ হবে না। আমি আবারও বলছি যে আইস যখন মেল্ট করে ওয়াটার হতে শুরু করলো ততক্ষণ পর্যন্তই তার টেম্পারেচারের কোনো চেঞ্জ হবে না, যতক্ষণ না পুরো আইসটা কিন্তু ওয়াটারে কনভার্টেড হয়। এই কথাটা বুঝেছিস না বুঝিসনি? যদি ধর 0 ডিগ্রি সেলসিয়াসে আইস মেল্ট করতে শুরু করলো, এবারে পুরো আইসটা যতক্ষণ না লিকুইড স্টেটে কনভার্টেড হবে, ওয়াটার হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত 0 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস হবে না, টেম্পারেচার বাড়বে না। যতক্ষণ পর্যন্ত না পুরো আইসটা ওয়াটারে কনভার্টেড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু টেম্পারেচারে কোনো চেঞ্জ হবে না। এটা কি বুঝেছিস? এটা কি বুঝতে পেরেছিস? রুমেলা আমাকে বলতো এই কথাটা বুঝতে পেরেছিস কিনা। আমি যে কথাটা বললাম যে যতক্ষণ পর্যন্ত পুরো আইসটা কনভার্টেড হচ্ছে ওয়াটারে ততক্ষণ পর্যন্ত তার টেম্পারেচার চেঞ্জ হবে না, এই কথাটা আমার বুঝেছিস অর্জুন বা রুমেলা? বুঝেছিস? হ্যাঁ স্যার, বুঝেছি। ভেরি গুড, ভেরি স্মার্ট। তো বুঝতে পেরেছিস? Thank you. আমি বিষয়টাকে বলছি যে যখন স্টেট চেঞ্জ হয়, আমি তো বাইরে থেকে হিট তো দিয়েই যাচ্ছি, তাহলে টেম্পারেচারটা কেন চেঞ্জ হচ্ছে না? টেম্পারেচারটা কেন চেঞ্জ হচ্ছে না? অ্যাকচুয়ালি আমি যখন বাইরে থেকে হিট দিচ্ছি সেই হিটটা কিন্তু সবসময় টেম্পারেচার চেঞ্জ করতে লাগে না। স্টেট যখন চেঞ্জ হচ্ছে, আইস থেকে যখন ওয়াটার হচ্ছে, তখন এই আইস থেকে ওয়াটার করার জন্য কিছুটা এনার্জি লাগে, যাকে বলে লেটেন্ট হিট। লেটেন্ট হিট খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা স্টেট থেকে অন্য স্টেটে যেতে গেলে কিছুটা এনার্জি লাগে। তো যতক্ষণ পর্যন্ত পুরো আইসটা ওয়াটারে না কনভার্টেড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বাইরে থেকে টেম্পারেচার বাড়ালেও, হিট বাড়ালেও তার টেম্পারেচার কিছু চেঞ্জ হবে না। কেন না, আমি যে হিটটা দিচ্ছি সেই হিটটা কিন্তু লেটেন্ট হিট হিসাবে কিন্তু ভিতরে চলে যাচ্ছে, ওর টেম্পারেচার কখনো ইনক্রিজ করছে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবি, এই জিনিসটা ভালো করে বুঝবি, কারণ এখান থেকে কোশ্চেন দেয়। আবার যখন ওয়াটার থেকে ওয়াটার ভেপার করছি ঠিক একই রকম ভাবে, ওয়াটার যখন ভেপার হতে শুরু করেছে তখন আমি টেম্পারেচারটা নোট করলাম। এবারে পুরো ওয়াটারটা যখন ভেপার ফেজে চলে যাবে, পুরো ওয়াটারটা যখন ভেপার হয়ে যাবে তখন আবার নোট করব। তো এই কারণে আমি বলছি যে পুরো ওয়াটারটা যখন ভেপার ফেজে চলে যাবে আর প্রথমে ভেপার হতে শুরু করলো, এই টেম্পারেচারে কিন্তু কোনো পরিবর্তন হবে না, কোনো চেঞ্জ হবে না। কারণ ডিউরিং দ্য টাইম অফ স্টেট চেঞ্জ যখন হয় একটা স্টেট থেকে আরেকটা স্টেটে, ওয়াটার থেকে ওয়াটার ভেপার যখন হচ্ছে, এখানে ওয়াটার রাখা রয়েছে, এখানে আস্তে আস্তে ভেপার হচ্ছে, এখানে থার্মোমিটারটা রাখা রয়েছে। তো এই চেঞ্জ যখন হচ্ছে, ওয়াটার থেকে ওয়াটার ভেপার যখন চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু কোনো রকম কোনো টেম্পারেচারে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হবে না, টেম্পারেচারে কোনো রকম কোনো চেঞ্জ আমরা লক্ষ্য করব না। এইটাই হচ্ছে বড় ব্যাপার, এবং এটা যে কারণে হয় সেখানে কিন্তু লেটেন্ট হিট। যেখানে আমরা কি করেছি, put glass rod in the beaker and heat until water starts boiling, keep the careful eye on the thermometer till most of the water has vaporized। তো পুরো ওয়াটারটা ভেপোরাইজ হচ্ছে কিনা সেই টেম্পারেচারটা ফলো করতে হবে। টেম্পারেচারটা ফলো করে সেখানেই কিন্তু আমাদের দুটো টেম্পারেচার রিডিং নিতে হবে, এবং দুটো টেম্পারেচার রিডিং নিয়ে আমরা সেখান থেকে বুঝতে পারবো যে স্টেট চেঞ্জ যখন হচ্ছে তখন কিন্তু কোনো রকম কোনো টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে না। তো এরপর আছে লেটেন্ট হিট এবং ভেপোরাইজেশন ইত্যাদি। লেটেন্ট হিট, এবং সেটা আমি গুরুত্ব সহকারে আমি পড়াবো নেক্সট ক্লাসে আমরা একই সময় নেক্সট ক্লাসে আমি পড়াবো। কোনো অসুবিধার কিছু নেই, পুরানো যে পড়াগুলো হয়ে যাচ্ছে সব